আমি যদি এই একটা বলকে কন্টিনিউয়াস বল দেই, এই একটা বলকে যদি কন্টিনিউয়াস এই অক্ষের সাপেক্ষে যদি কন্টিনিউয়াস বল দেই এই একটা বলকে, তাহলে এটার ঘোরার প্যাটার্ন হবে এমন, হ্যাঁ, ধীরে ধীরে বেগ বাড়ে যাবে, ধীরে ধীরে বেগ বাড়ে যাবে, ঘোরার প্যাটার্ন হবে এমন। কারণ এখানে আমি কন্টিনিউয়াস বল দিচ্ছি, দেখো কত ডিগ্রি কোণ করে বল দিচ্ছি, 90 ডিগ্রি কোণ করে বল দিচ্ছি। তাহলে কন্টিনিউয়াসলি যদি আমি 90 ডিগ্রি কোণ করে বল দিই, তাহলে আমি দেখব যে এর পরিধির উপরে বেগের মান বেড়ে যাবে, বেগের মান পরিধির উপর রৈখিক বেগের মান বেড়ে যাবে এবং তার প্যাটার্ন হবে এরকম, এরকম ধীরে ধীরে বাড়ে যাবে। ওকে, তো এইটা অর্থাৎ বৃত্তাকার পথে যদি একটা কোনো একটা বস্তুকে আমি যদি কন্টিনিউয়াস বল দেই, তার যে রৈখিক বেগ বাড়ে, এর উপর বেসিস করে আমরা এখান থেকে কিছু থিওরি অ্যানালাইজ করবো। দেখো একটু, এটা হচ্ছে আমাদের বৃত্ত, কোন একটা বস্তু এখান থেকে জাস্ট এখান থেকে এখানে চলে গেল, এই পজিশনে চলে গেল। তাহলে এখান থেকে যেহেতু এই পজিশনে চলে গেছে, তাহলে এই দূরত্বখানা পরিধির উপর অতিক্রান্ত দূরত্বখানা আমি ধরলাম ক্ষুদ্র দূরত্ব, যার নাম ধরলাম ডিএস। আর এখান থেকে এখানে যাওয়াতে এই যে দিকের পরিবর্তন করছে, এখান থেকে এখানে গেল, ব্যাসার্ধের দিকের পরিবর্তন করছে, তাহলে এখানে যে কৌণিক সরণ হবে তার নাম দিলাম ডি থিটা। এর কত সময় ঘটে? ডিটি সময়। তাহলে ডিটি সময়ে আমাদের রৈখিক সরণ কত হচ্ছে? ডিএস, এবং কৌণিক সরণ হচ্ছে কত? ডি থিটা। তাহলে বস্তু এখান থেকে এখানে গেছে, হ্যাঁ, তার সময় লাগছে কত? ডিটি, অত্যন্ত ক্ষুদ্র সময়, এবং এখান থেকে এখানে গেল, পরিধিবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিএস, আর কৌণিক সরণ হচ্ছে কত? ডি থিটা। এখান থেকে আমি কিছু জিনিস অ্যারেঞ্জ করতে পারবো। প্রথমত এক নম্বর হচ্ছে কি, আমি যদি দেখি যে ডিটি সময়ে এখান থেকে এখানে গেছে, এখান থেকে একটুকু স্মরণ করছে, তাহলে তার স্মরণ করছে কত? ডিএস। তাহলে একক সময় তার যে স্মরণ করবে, বেগ হচ্ছে কনভার্ট করা একটা জিনিস, 1 সেকেন্ডে কনভার্ট করা একটা জিনিস, তাহলে সেটা হবে ডিএস বাই ডিটি। আর এটার নামে আমাদের কথা হচ্ছে রৈখিক বেগ ভি সমান সমান ডিএস বাই ডিটি। এইটা গেল 2 নম্বর কথা। সেটা হচ্ছে কি, যদি এমনটি ঘটে যে এখান থেকে এখানে গেছে, তার কৌণিক সরণ হচ্ছে কত? ডি থিটা। কত হচ্ছে? ডি থিটা। কত সময় হয়েছে? ডিটি সময়। তাহলে ডিটি টাইমে আমাদের কৌণিক সরণ হয় কত? ডি থিটা পরিমাণ। একক সময়ে কৌণিক সরণ কত হচ্ছে? ডি থিটা ডিভাইড বাই ডিটি। এটা হচ্ছে কিন্তু বাবা কৌণিক বেগ ওমেগা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান সমান কত বলবো? ডি থিটা বাই ডিটি। অর্থাৎ এটা হচ্ছে সরণের হার। কি সরণের হার? কৌণিক সরণের হার। আর এটা কিসের হার? এটা রৈখিক সরণের হার। আর এটা কিসের হার? কৌণিক সরণের হার। ক্লিয়ার কিনা? এবার এখান থেকে আরো কিছু জিনিস অ্যারেঞ্জ করা যাবে। সেটা হচ্ছে কি, এই পজিশনে বেগ ধরো রৈখিক বেগ v1, আর ওই পজিশনে যায় রৈখিক বেগ কত হলো? v2। এই পজিশনে কৌণিক বেগ ছিল কি? ওমেগা 1, আর ওই পজিশনে কৌণিক বেগ কত হলো? ওমেগা 2। যেহেতু দূরত্ব দুটো কাছাকাছি বা বিন্দু দুটো খুব কাছাকাছি, তাহলে এখানে রৈখিক বেগ বৃদ্ধির হার আমি কত পাবো, বা রৈখিক বেগ কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমি দেখতে যদি চাই, তাহলে v2 মাইনাস v1, এটা কি নিলাম? রৈখিক বেগের মানের পরিবর্তন নিচ্ছি। তাহলে মানের পরিবর্তন কত হবে? ডিভি। আর এখান থেকে আমি যদি দেখতে চাই যে এখান থেকে এখানে গেলে কৌণিক বেগের মানের কতটুকু পরিবর্তন হয়, তাহলে এটা হবে ডি ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এটা হচ্ছে নাম কি দিলাম? ডি ওমেগা। এই ডিভি বা ডি ওমেগা, অর্থাৎ ডিভি হচ্ছে রৈখিক বেগের পরিবর্তন, আর ডি ওমেগা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন। এই পরিবর্তনটা কত সময়ের মধ্যে হয়েছে? ডিটি টাইমের মধ্যে। এখান থেকে আরো কিছু অ্যারেঞ্জ করে যাচ্ছে। ডিটি টাইমে আমাদের রৈখিক বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা কত? ডিভি। একক সময় রৈখিক বেগের পরিবর্তন কত হচ্ছে? ডিভি বাই ডিটি। এটা কিন্তু বাবা রৈখিক বেগ বৃদ্ধির হার, এটা নাম কিন্তু বলা হয় ওই জায়গার ত্বরণ, ওই জায়গার ত্বরণ। তাহলে ত্বরণ এর সমান আমি কি বলবো? ডিভি বাই ডিটি। বিষয়টা কি ক্লিয়ার? এবার যদি এখান থেকে এখানে গেছে কত সময়ের মধ্যে? ডিটি সময়ের মধ্যে, তাতে আমার কৌণিক বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? তাহলে ডিটি সময় আমাদের কৌণিক বেগের পরিবর্তন কতটুকু হয়? ডি ওমেগা। একক সময় কৌণিক বেগের পরিবর্তন কত হচ্ছে? ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। এটা কিন্তু কৌণিক বেগ বৃদ্ধির হার, এটাকে আমি বলবো কৌণিক ত্বরণ আলফা সমান সমান ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। এইটা এইটা তাহলে এটা হচ্ছে এ, এটা কি আলফা, এটা কি ওমেগা, এটা কি ভি। ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে কটা জিনিস অ্যারেঞ্জ করে ফেলছি? 4টা। তাহলে এখন একটু খেয়াল করো, কি যদি বস্তু এখান থেকে এখানে যায়, অর্থাৎ এই পজিশন থেকে যদি ওই পজিশনে যায়, তাহলে এটার নাম কত হবে? ডি থিটা। এখান থেকে এখানে গেল, তাহলে রৈখিক সরণ কত হবে? ডিএস। এই ডিএস কে ডিটি দিয়ে ভাগ দিলে আমি এখানকার বেগ পাবো। যে এখান থেকে এখানে গেল, তাহলে যদি এখান থেকে এখানে আমি যদি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতে থাকি, আমি দেখব এখান থেকে এখানকার রৈখিক বেগের মান কি হয়েছে? বেড়ে গেছে। পেছনে কোন দিকে তাকাচ্ছ? এদিকে তাকাও। এখান থেকে এখানে গেলে রৈখিক বেগের মান কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে এখান থেকে এখানে গেলে এখান থেকে এখানে যে সরণ হচ্ছে সেটা নাম হচ্ছে ডিএস। ডিএস কে ডিটি তে ভাগ দিলে এখান থেকে এখানে যাতে সময় লাগছে ডিটি আর ডিটি, আর এখান থেকে এখানে রৈখিক সরণের মান হচ্ছে ডিএস। এই ডিএস কে ডিটি তে ভাগ দিলে আমি পাবো এখানকার বেগ। কি বেগ? রৈখিক বেগ। আর এখানকার কৌণিক সরণ হচ্ছে ডিটিটা, ডিটিটাকে ডিটিতে ভাগ দিলে পাবো এখান থেকে এখানকার মধ্যে রৈখিক কৌণিক বেগ। বোঝা গেছে তো?
এই জায়গাতে বেগ হচ্ছে v1, এই জায়গাতে বেগ হচ্ছে v2, তাহলে v2 মাইনাস v1 এর বেগের মানের পরিবর্তন, সেই পরিবর্তন করছে কত সময়ের মধ্যে dt, তাহলে এই বেগের মানের পরিবর্তন হচ্ছে dv, তাহলে dv কে dt তে ভাগ দিলে আমি পাবো কৌণিক রৈখিক ত্বরণ a, যা কিনা কার উপর থাকবে, পরিধির উপর। এটা কি কারণে ঘটলো? রৈখিক বেগের মানের বৃদ্ধির পরে ঘটলো, কারণ আমরা কিন্তু এখানে দিকের পরিবর্তন নিয়ে আসবো। আমরা এখানে যখন আমি ত্বরণ পড়াবো, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, তখন কিন্তু আমরা দিকের পরিবর্তন নিয়ে আসবো, এটা আমি তোমাকে বললাম। তাহলে এবার তুমি যদি খেয়াল করে দেখো, এখানে এখানকার মধ্যে কৌণিক বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এই কৌণিক বেগের পরিবর্তনটা অত্যন্ত ক্ষুদ্র, জানো আমি ডি ওমেগা। ডি ওমেগাকে যদি ডিটিতে ভাগ দিই তাহলে আমি কি পাবো? ডি ওমেগাকে ডিটিতে ভাগ দিলে আমি পাবো কৌণিক ত্বরণ আলফা। কৌণিক ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমি কি বললাম বলো দেখি, একটা বস্তুকে যদি আমি কন্টিনিউয়াস, একটু রিভিশন দিচ্ছি, কন্টিনিউয়াস আমি যদি এভাবে বল প্রয়োগ করি, খেয়াল করে দেখো, আমরা এই যে এটা নিব, আমরা এটা নিব, আমি যদি কন্টিনিউয়াস এই বস্তুকে বল প্রয়োগ করি, এইভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি, এভাবে যদি বল প্রয়োগ করি, কন্টিনিউয়াস বল প্রয়োগ করি, তাহলে এটা কি করবে? ধীরে ধীরে এর গতি বাড়াই দেবে। এখানে স্থির আছে কিন্তু এর গতি বাড়াই দিচ্ছে, আমি বল প্রয়োগ করেছি, গতি বাড়াই দিয়ে এরকম ধীরে ধীরে দেখো, এটা কিন্তু কন্টিনিউয়াস, এই একই প্যাটার্নে জানি, কিন্তু ধীরে ধীরে প্যাটার্ন মানে কি হয়েছে? বাড়ে গেছে, ধীরে ধীরে দেখো প্যাটার্ন বাড়ে গেছে, হ্যাঁ, তাহলে এরকম বাড়ে যাবে। তাহলে এমত অবস্থায় আমাদের যদি বস্তুটা এখান থেকে জাস্ট এখান থেকে এখানে চলে আসে, জাস্ট এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এখান থেকে অল্প না স্মরণ করছে একটুকু, তাহলে একটুকু স্মরণের নাম কি? আমাদের ডিএস। আর এই অবস্থায় এই ডিএসটা আমাদের এখানে এই যে এখানে যে কৌণিক স্মরণ ঘটেছে তার নাম কি? ডি থিটা। তাহলে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, তাতে আমাদের যে কৌণিক এই স্মরণটার নাম হচ্ছে ডিএস। আর এই ডিএস স্মরণ করছে আমাদের কত সময়? ডিটি সময়। তাহলে ডিএসকে ডিটিতে ভাগ দিলে আমি এখানকার পরিধির উপর পাবো রৈখিক বেগ ভি, ডিএস বাই ডিটি, রৈখিক বেগ বৃদ্ধির হার ডিএস বাই ডিটি, ওই যে ওখানে বুঝাইছি। তাহলে সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ ভি। এবার এখানে যে এখান থেকে যে এখানে গেল, তাতে যে কোণের পরিবর্তন ঘটলো, এই কোণের পরিবর্তনের নাম হচ্ছে ডি থিটা। এই ডি থিটাকে ওই ডিটিতে ভাগ দিলে আমি পাবো এখানকার কৌণিক বেগ ওমেগা। এবার যদি এখানে বেগ হয় v1, এখানে যদি বেগ হয় v2, তাহলে এখানে বেগ হচ্ছে v1, এখানে বেগ হচ্ছে v2। বেগের মানের পরিবর্তন করছে কেন? কারণ এখানে কন্টিনিউয়াস কি দিচ্ছি? বল দিচ্ছি, তাহলে বেগের মানের পরিবর্তন করছে। এই মানের পরিবর্তন হচ্ছে কত? এখানে v1, এখানে v2, তাহলে মানের পরিবর্তন অত্যন্ত ক্ষুদ্র হয়েছে, কারণ কাছাকাছি দুটো পয়েন্ট, তাহলে মানের পরিবর্তন অত্যন্ত ক্ষুদ্র হয়েছে। তাহলে এই v2 কে v1 তে ভাগ দিলে আমি পাবো এখানকার ডিবি, ডিবি কে ডিটি তে ভাগ দিলে পাবো এখানকার ত্বরণ। এবার যদি এখানে ওমেগা হয় কৌণিক বেগ ওমেগা 1, আর এখানকার কৌণিক বেগ যদি ওমেগা 2 হয়, তাহলে এই কৌণিক বেগের পরিবর্তন আমি পাবো ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 হচ্ছে ডেল ডি ওমেগা। ডি ওমেগাকে আমি যদি এখানকার টাইম দিয়ে ভাগ দিই ডিটি, তাহলে আমি পাবো এখানকার কৌণিক বেগ এখানকার কৌণিক ত্বরণ আলফা। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা, তোমরা একটা জনপ্রিয় সমীকরণ কিন্তু তোমরা আগে থেকে জানো, সেটার নাম কি? সেটার নাম একটু এখানে দেখো, এস ইকুয়াল, খুব সুন্দর করে দেখো, এস ইকুয়াল আর থিটা। জনপ্রিয় সমীকরণ এস ইকুয়াল কি? থিটা, আর থিটা। তাহলে এবার যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে ডি বাই ডিটির সাপেক্ষে এস কে ডিফারেন্সিয়েট করব, আবার ডি বাই ডিটির সাপেক্ষে আর থিটাকে ডিফারেন্সিয়েট করব। খেয়াল করো, এটা কোন দিকে তাকাও, কোন দিকে তাকাচ্ছ তুমি? ডিএস কে ডিটিতে ভাগ দিলে এ সময় কেউ লেখা যাবে না, যতই তুমি পারদর্শী হও। তাহলে এবার এই আরটা হচ্ছে ধ্রুবক, কারণ আর এর মান নিয়ে কাজ করছে। আমাদের বস্তু এখানেই থাক, বস্তু এই পাশেই থাক, বস্তু এখানেই থাক, যেখানেই থাক না কেন, আমাদের আর এর মান ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান থাকে আমাদের সেম। তাহলে এই ব্যাসার্ধটাকে আমরা বাইরে করে নেব, নিলে আমাদের কি থাকছে? উপরে থাকছে ডি থিটা, আর নিচে কি থাকছে? ডিটি। তোমরা কিন্তু জানো ডি থিটা বাই ডিটি মানে কৌণিক স্বর্ণের হার, যাকে বলা হয় কৌণিক বেগ ওমেগা, আর ডিএস বাই ডিটি হচ্ছে রৈখিক স্বর্ণের হার, যাকে বলা হয় পরিধির প্রকার বেগ। তাহলে এটা আমরা কথা পাচ্ছি বেগে ভি ডিএস বাই ডিটি, এটা আর থাকলো ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে ওমেগা। এবার যদি আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, কার সাপেক্ষে? ডি বাই ডিটি। তাহলে এ পাশে ডি বাই ডিটি লিখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করতেছি, এ পাশে ডি বাই ডিটি লিখলাম, আর ওমেগাকে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এবার হচ্ছে এখানে হচ্ছে ডিভি বাই ডিটি, আর এখানে আর ব্যাসার্ধের মান বাই করে নেব, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলেও, আমরা ডিফারেন্সিয়েশন আলোচনা করেছি, এটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আর যদি বাইর করে নেই, তাহলে এটা হবে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। তোমরা কিন্তু জানো এটার নাম হচ্ছে পরিধির উপরকার রৈখিক ত্বরণ, আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এটাকে লিখবো আমি এ সমান সমান আর, এটাকে লিখবো আমি আলফা। তাহলে এইটা আমরা বক্স আকারে রেখে দেব, এবং খুব ভালো করে মনে রাখবো এটার নাম কি? এটার নাম হচ্ছে রৈখিক ত্বরণ। এটার নাম কি? রৈখিক ত্বরণ। আচ্ছা, এটার নাম কি? এর নাম হচ্ছে কৌণিক ত্বরণ। কি ত্বরণ? কৌণিক ত্বরণ। এবার খেয়াল করো, এটার নাম কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ।
এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটার নাম কি স্যার? ব্যাসার্ধ। এবার একটু খেয়াল করো, এটা কিন্তু ইসাক স্যার, তপন স্যার, উমুক স্যার, তমুক স্যারের বইয়ের লেখা কি আছে? রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এই সমীকরণটার নাম। যদি বলে রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের সম্পর্কযুক্ত সমীকরণ বলো, তাহলে তোমাকে বলতে হবে এ ইকুয়াল আর আলফা। তাহলে এটা হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ত্বরণের মধ্যে সম্পর্ক। ওকে, এইটা এখন কথা শোনো, সেটা হচ্ছে কি, তুমি যদি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে এইভাবে তো বস্তু করতেছে, তুমি যদি এই জায়গার এ জানো বা আলফা জানো, আবার যদি এই জায়গার ব্যাসার্ধ তুমি জানো, তাহলে এই জায়গার কি বের করতে পারবা? এ বের করতে পারবা। কোন সমীকরণের মাধ্যমে? এই সমীকরণের মাধ্যমে। দেখো আলফার সাথে আর গুণ দিলে আমি এ পাই। আবার যদি এখানে এসে যদি তুমি এ জানো, আর যদি এই ব্যাসার্ধের মান যদি তুমি জানো, আর এখানে এসে ত্বরণ কত সেটা তুমি জানো, মানে যে বস্তু ঘুরতেছে সেই বস্তু ত্বরণ কত সেটা যদি তুমি জানো, তাহলে তুমি এইটা এর মান তুমি জানলা, আর এর মান তুমি জানলা, তাহলে এখানকার আলফার মান তুমি বের করতে পারবা যে এখানে বস্তুর কৌণিক ত্বরণ কত। তাহলে সে কিভাবে পাবো? আলফা সমান তুমি জানো এ ডিভাইড বাই কি হয়? আর। তাহলে তুমি এটা তুলবা এবং এটা সিম্পল একটা ম্যাথ করে রাখবা, দ্রুত গতিতে তোলো। এবং আমরা একটা ম্যাথ দিচ্ছি তোমাকে। হ্যাঁ, কোনো বস্তু 5 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। আর আমি যেটা সাজেস্ট করবো তোমাকে, এরকম বৃত্ত আঁকিয়ে 1 2 3 4 চারটা স্টেপ লিখে এরপরে যদি তুমি এটা করো, তোমার জ্ঞানের পরিধি বাড়বে। কারণ এই জিনিসটা তো ভুলে যাবা, কিন্তু তুমি এটা পরবর্তীতে যদি চিন্তা করো, তাহলে তোমার জ্ঞানের পরিধি বাড়বে। তাহলে এটা কি বাবা? তবে তোমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ডিবিতে কি বোঝাচ্ছি, এখানে যে ডিবিতে বোঝাচ্ছি আমি কিন্তু রৈখিক বেগের মানের পরিবর্তন। রৈখিক বেগের মানের পরিবর্তন, এটাও লেখা রাখলে বেটার হবে। এখানে দিক কিন্তু কনসিডার করিনি আমি। মানের পরিবর্তন দিক কনসিডার করলে কিন্তু আরো কিছু ঘটবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এবার ডি ওমেগা মানে কি স্যার? এটা হচ্ছে কৌণিক বেগের মানের পরিবর্তন। কেন এখানে রৈখিক বেগের মান পরিবর্তন হবে, কৌণিক বেগের মান পরিবর্তন হবে? ওই যে কন্টিনিউয়াস আমি কি দিচ্ছি, বডির উপরে বল দিচ্ছি। যদি কন্টিনিউয়াসলি কোনো বলের উপরে বল দাও বা কোনো বস্তুর উপরে যদি বল দাও, তার কিন্তু এই পরিবর্তনগুলো ঘটবে। এটা হচ্ছে কৌণিক বেগের মানের পরিবর্তন। বেগের মানের পরিবর্তন। আর এখানে কৌণিক বেগের দিক তো একই থাকে। এভাবে যদি বস্তু ঘুরে, কৌণিক বেগের ডিরেকশন বাইরের দিকে, এক্সিস বরাবর বাইরের দিকে, আর কোনো দিকের পরিবর্তন হয় না। তাহলে কি কৌণিক বেগের মানের পরিবর্তন। আমরা ওই অঙ্কটা দিচ্ছি। কোনো বস্তু 5 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। কোনো এক মুহূর্তে বস্তুর রৈখিক ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ওই মুহূর্তে বস্তুর কৌণিক ত্বরণ কত হবে? খুবই সিম্পল, সম্পর্ক জানলে হচ্ছে। ত্বরণ কত, এই ম্যাথটা দ্রুত তুলে নিয়ে ম্যাথটা সম্পন্ন করো। তারপরে ওই যায় না, এইভাবে স্টেপ বাই স্টেপ লিখে ওইটা থাকবে, এটা থাকবে, সেই সাথে এগুলো না থাকলেও চলতেছে। এই একটা স্টেপ থাকবে, এই আরেকটা স্টেপ, এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এইটা হচ্ছে আমাদের এটা থার্ড স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ। এই 4টা স্টেপ থাকে এবং সেই সাথে ওই ডিজাইনটা থাকবে, তার নিচে একবারে ডাইরেক্টিং এর প্রমাণ করে রাখবা, সবচেয়ে বেস্ট হবে। এবং সেটা প্রমাণ করার পরে এই একটা অঙ্কটা তুলে রাখবা। বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘোরে, আমাদের রিং না, আমরা একটা বস্তুকে কনসিডার করেছি। বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘোরে, তাহলে এখান থেকে এখানে আসলে বেগের যে পরিবর্তন ঘটবে ডিটি সময়, এই বেগের পরিবর্তনকে ভাগ দিলে কি দিয়ে? ডিটিতে ভাগ দিলে, অর্থাৎ ডিবিকে ডিটি ভাগ দিলে তুমি বলো আমাকে কি আসবে? কি ত্বরণ?
ওই মুহূর্তে রৈখিক ত্বরণ। এবার সেকেন্ড কোশ্চেন, পারবে না? পারবা। মিডলম্যান বলো, মিডলম্যান। এই জায়গার ডি ওমেগাকে এই জায়গার ডিটিতে ভাগ দিলে কি পাবো? এখানে আলফা, কৌণিক ত্বরণ। এখানকার ডিএসকে এখানকার ডিটিতে ভাগ দিলে তুমি বলো কি পাবো? ভি। বুঝি নাই বাবা, এখানকার ডিএসকে এখানকার ডিটিতে ভাগ দিলে কি পাবো? বেগ পাবো। ও মনে করছে বি বি করছো, ভি পাবো, অর্থাৎ বেগ পাবো। সুন্দর, থ্যাংক ইউ। এবার পেছন পাটে এই ছেলে তুমি কি করছো? তুমি বলো আমাকে। এখানকার ডি থিটাকে, অর্থাৎ এখানে যে কৌণিক পরিবর্তন হবে কৌণিক স্বর্ণের, এখানকার ডি থিটাকে ডিটিতে ভাগ দিলে কি পাবো? সামনে তুমি কৌণিক বেগ ওমেগা পাবো। ডি থিটা বাই ডিটি মানে কৌণিক বেগ ওমেগা। এবার দেখি তুমি বলো তো ডি ভি বাই ডিটি মানে কি? ত্বরণ। তুমি বলো তো ডি ওমেগা ডিভাইড বাই ডিটি মানে কি? আলফা বা কৌণিক ত্বরণ। তুমি বলো তো ডিএস বাই ডিটি মানে কি? হ্যাঁ, ভি। তুমি বলো তো ডি থিটা বাই ডিটি মানে কি? ওমেগা। বাহ, সুন্দর, পারছে। এবার যদি আমরা এই ম্যাথটা করতে চেষ্টা করি, এটা একটা হালুয়া ম্যাথ, এটা জাস্ট এর সাথে একটু নিচে থাকলে দেখতে সুন্দর লাগবে, এই জন্যই দেওয়া হয়েছে। আর একটা কথা এখানে বাড়তে দেই, যেহেতু আমরা দিকের পরিবর্তন নেইনি, প্লাস এটা একটু আমরা যেহেতু আজকে টপিক হচ্ছে জড়তার ভ্রামক, তাই আমরা এখানে কিন্তু এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলাম না, আমরা কিন্তু এটাকে আবার স্পেশালভাবে ব্যাখ্যা দেবো। ওই যে কেন্দ্রমুখী বল টল পড়ানোর সময়। এবং ত্বরণ, এখানে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ থাকে চারটা। এটা হচ্ছে রৈখিক ত্বরণ, আরেকটা হচ্ছে কৌণিক ত্বরণ, আর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আর একটা হচ্ছে লব্ধি ত্বরণ। এই যে চারটা ত্বরণ যখন ব্যাখ্যা দেবো তখন কিন্তু এগুলোর ভেক্টর রূপে প্রকাশ করব। এখন আপাতত এই অঙ্কটা যদি আমি করি, তাহলে এই অঙ্কটার জন্য আমরা কি স্টেপ নিব? এ সমান আর আলফা, আমাকে আলফা বের করতে হবে। তাহলে এ ডিভাইড বাই আর, এর মান কত দেওয়া আছে? 10, আর এর মান কত আছে? 5। তাহলে বাবা এটা 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। খুবই সিম্পল, কিন্তু এটা তুলে রাখলে একটু বেটার লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্যই আমরা তুলে রাখলাম। যেটা থিওরি পড়লাম তার সাথে একটা ম্যাথ জোড়া দিয়ে রেখে দিলাম, দেখতে সুন্দর লাগবে, এই জন্যই রেখে দিলাম। এবার তাহলে সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, এবার আমরা শুরু করলাম বাবা আমাদের কাঙ্ক্ষিত টপিকস, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, এটার ইংরেজি নাম বাবা মোমেন্ট অফ ইনার্শিয়া, MOMENT, মোমেন্ট অফ ইনার্শিয়া, INERTIA, মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কাকে বলে? সংক্ষেপে মনে রাখবো, ভ্রামককে জড়তার ভ্রামক বলে, সংক্ষেপে মনে রাখবো। জড়তার ছোট করে লিখে রাখলাম কিন্তু বাবা, জড়তার ভ্রামক বলে। হ্যাঁ, ভর ভ্রামকের ভ্রামককে জড়তার ভ্রামক বলে, সংক্ষেপে এটা মনে রাখবো। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে বোঝার জন্য, যেহেতু জড়তার ভ্রামক লেখা আছে, প্রথমে এটা বোঝার জন্য আমরা জড়তা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? জড়তা। তাহলে তুমি টাইটেল দিবা জড়তা। আচ্ছা, আরেকটা কথা, পদার্থবিজ্ঞানের ভাষায় এটা অধ্যায় বেসিস ভ্যারি করবে। যেমন আমি যদি আধুনিক পদার্থবিজ্ঞান পড়াতে যাই, তখন আমি বলবো ভর হচ্ছে ওয়ান কাইন্ড অফ শক্তি। সেটা আবার যদি ডিপে পড়ায়, তাহলে আমি বলবো ভর হচ্ছে ওয়ান কাইন্ড অফ গতিশক্তি। একটা বস্তুর মধ্যে বিভিন্ন রকম শক্তি থাকে, কৌণিক শক্তি থাকে, তারপরে হচ্ছে কাইনেটিক এনার্জি, কৌণিক গতিশক্তি থাকে, রৈখিক গতিশক্তি থাকে, ভাইব্রেশনাল এনার্জি থাকে, বিভিন্ন রকম একটা কোণার মধ্যে এনার্জি থাকে। ওই এনার্জিগুলোই আসলে কি ভর। কোন অধ্যায় পড়তে গেলে বলবো আধুনিক পদার্থবিজ্ঞান। বাট এখন যে অধ্যায়তে পড়তেছি নিউটনের বলবিদ্যা, এটা নিউটনের বলবিদ্যা ভাষাতেই বলতে হবে। নিউটনের বলবিদ্যার ভাষায় ভরের আর এক নাম জড়তা। কি নাম? জড়তা। তাহলে ভর ওয়ান কাইন্ড অফ কি? জড়তা। তাহলে ভরের আর এক নাম জড়তা। কোন অধ্যায় বেসিসে? নিউটনের বলবিদ্যা, ভর বা জড়তা। আমি বলবো ভরের আরেক নাম জড়তা। ওকে, যার ভর বেশি তার জড়তা বেশি। পরে দেখিচ্ছি। তাহলে এটা তো ছোটবেলা থেকে পড়ছো। কি জড়তা কাকে বলে? স্থির, লিখতে থাকো, বস্তুর। কারণ এগুলো আমার 9 10-এ পড়া আছে, এগুলোর জন্য আর কোনো কিছু না, জাস্ট সাজানো গোছানো থাক বিষয়টা। স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল
গতিশীল বস্তুর বস্তুর গতিশীল গতিশীল থাকতে 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 চাওয়ার প্রবণতা চাওয়ার প্রবণতা প্রবণতাকে জড়তা বলে প্রবণতাকে জড়তা বলে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে এটা মোটু মানুষ মোটু মানুষ সেই মোটু মানুষের ভর বেশি তাহলে ও যদি কোনো জায়গায় বসে পড়ে ও কিন্তু নড়ানো মুশকিল কি করা মুশকিল নড়ানো মুশকিল কারণ ওর স্থির থাকতে চাওয়ার প্রবণতা বেশি প্রবণতা মানে কি স্যার আকাঙ্ক্ষা চাওয়া ইচ্ছা চাহিদা এইটা আকাঙ্ক্ষা চাওয়া তাহলে মোটু মানুষ ওর স্থির থাকলে থাকার প্রবণতা বেশি আবার যদি ও গতিশীল হয় কোনো কারণে তাহলে আবার ও গতিশীল থাকার প্রবণতাও ওর কি হবে বেশি হবে ওকে থামানো মুশকিল হয়ে যাবে তাহলে ভর যার ভর যত বেশি তার জড়তা তত বেশি তাই বলা হয় ভরই ওয়ান কাইন্ড অফ জড়তা তাহলে ভর বেশি তো জড়তা কি হবে বেশি বিষয়টা বোঝা গেছে তাহলে আমরা কি বলবো যে যার ভর বেশি শোনো একটা লোডিং ট্রাক কয়েক টন চাল লোড করছে তো ওই ট্রাকগুলো তুমি কি দেখছো সর্বোচ্চ কত স্পিডে যায় 20-30 হানিফ গাড়ি যায় 80-100-তে ওই লোডিং ট্রাকের কি 80-100-তে যাওয়ার ক্ষমতা নাই আছে কেন যায় না ওই জানে কারণ ওর ট্রাক চালাতে অভিজ্ঞতা হয়ে গেছে ওই জানে যে বাইচান্স যদি এই লোডিং ট্রাক 100 গতিতে যাচ্ছে এটা যদি কোনো হানিফ গাড়ি যে হোক আর যে গাড়ি কোনো গাড়ি মারি চিনি না কোনো কিছুর সাথে যদি বাজে কোনো একটা ঘরের সাথে যদি বাড়ে ঘর মর উড়িয়ে যাবি সাথে উড়াতে যাবি কারণ ওর জড়তা কি হয়ে আছে লোডিং ট্রাক ভারী ট্রাক ওর জড়তা বেশি ও গতিশীল আছে গতিশীলই থাকতে যাবে তাহলে কারোর সাথে বাজলে কোনো কিছু মানবি নাকি কারণ আমি গতিশীল থাকবো চটকেলে চলে যাবি এই জন্যই ওই ট্রাকগুলো কি চলে 20-30 গুড 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 করে চলে তখন তো ব্রেকও মানবি না 100 গতি চলতে ওটা ব্রেক ধরলে হলে ব্রেক মেরে সিরিয়ালে চলে যাবি ট্রেন দেখিচ্ছে 100 গজ দূরেই একটা লোক মরার জন্য রেডি তো চাইলে ট্রেনের ড্রাইভার কি ক্যাঁত করে ব্রেক করতে পারে না কারণ ওই যে ভারী একটা ট্রেন বিশাল বড় বগির সাথে বগি লাগানো বিশাল ভারী একটা ট্রেন এবার যদি ক্যাঁত করে ব্রেক করে কি ঘটে যাবি ক্যাঁত করে ব্রেক করলে যেটা হবি ট্রেনের বগির থেকে যেহেতু জড়তা বেশি ও তো গতিশীলই থাকতে হবে পুরো ট্রেনটা তাহলে কি করবি পুরো ট্রেন চটকে সামনের দিকে তো যেতে পারবি না অথবা ব্রেক জনিত কারণে একটা চালাতে ঢাবি বাড়ি খাবি খাওয়ার পরে কিন্তু লাইন বিচ্যুত হয় কিন্তু চলে যাবি এই দিক অথবা ওই দিক ব্যালেন্স হারা হয়ে যাবি হয় এই দিক ওই দিক পড়ে যাবি তো ওই এক লোকে বাঁচাবে ট্রেনের মধ্যে লোক আছে 500 লোক মরে ওই জন্যই ধরবে না তো ব্রেক ব্রেক ধরলে তো নিশ্চিত ট্রেনের ভিতরে যারা আছে তারা আহত হবে তো ধরবে না তো খালি এখানে তো ছেড়ে ব্যাকটন না ধরো কোনো একটা হাটের মধ্যে ঘটনা করছে ও যদি ব্রেক ধরে তাহলে ট্রেনটা চটকে যে যাবি এদিক অথবা ওই দিক এখন হাটের মধ্যে ধাপাস করে যায় পড়লো হাটের মধ্যে 100 লোক আহত হয়ে গেল তো এক লোক বাঁচা 1000 লোক মরবে চাবি না এই জন্য কি ওর জড়তা কি থাকে বেশি থাকে ভারী তো যার ভর বেশি তার জড়তা কি বেশি এই ভর যদি এইদিকে প্লে করে খেলে রুল প্লে করে এইদিকে যদি খেলাখেলি করে মানে বুঝছে তো সরলরৈখিক পথে কে এই ভর তার নাম হয় জড়তা এই ভরই যদি এই রকম প্লে করে তাহলে এর নাম হবে জড়তার ভ্রামক যার ভর বেশি তার জড়তার ভ্রামক বেশি তার ঘূর্ণন প্রবণতা বেশি আবার স্থির থাকতে চলে না ঘোরার প্রবণতাও বেশি পরে তাহলে কি হলো স্যার এটাই তো হলো তাহলে এখানে আমার কি লেখা লাগছে আপাতত এই মুহূর্তে যে যার ভর বেশি ভর বেশি তার জড়তাও বেশি তুলে নাও শেষ তো এবার আমরা এটাকে আউট করে দেবো খালি এই কথাটুকু মনে রাখবা যার ভর বেশি তার জড়তা বেশি এই ভর যদি বৃত্তাকার পথে প্লে করে তাহলে ভরে হবে কি ভরের আরেক নাম কি হবে জড়তার ভ্রামক আর এই ভরে যদি সামনে প্লে করে এটার নামে কি হবে জড়তা সাবাস এবার সামনের দিকে আগাচ্ছি সাবাস এবার আমি তোমাকে দেখাতে যাব জড়তার ভ্রামকটা কোথা থেকে আসে কে আনলো কিভাবে আসলো এর আবিষ্কর্তা কিভাবে সৃষ্টি হলো সেটা দেখতে চাই প্রথমে আমরা এখানে একটু নক করবো তোমাকে প্লে করার জন্য এটা আমার ঘূর্ণন অক্ষ
এখান থেকে আর দূরত্বে এম ভরে একটা বস্তু আছে, আর দূরত্বে বস্তুটা স্থির। এবার কি করেছি আমি, বস্তু স্থির, এবার কি করেছি আমি, এখানে লম্ব বরাবর একটা বল দিয়েছি বস্তুর উপরে, লম্ব বরাবর বল দিয়েছি, তাহলে বস্তু সোজা ওইদিকে যেতে চাবে, কিন্তু না, এখানে তো সুতাতে বাধা। তাহলে কি করবে, বস্তুটা এখান থেকে এই জায়গাতে আসবে। আমি এখানে আসার পরে বস্তুর উপরে ছাড়াছাড়ি নাই, এই এম ভরে বস্তুর উপরে ছাড়াছাড়ি নাই, এম ভরে বস্তুর উপরে আবারও দিচ্ছি এফ বল, অর্থাৎ এফ বলটা কন্টিনিউয়াস দিচ্ছি অল টাইম। তাহলে বাবা এখানে যদি বেগ হয় v1, এই এফ বল জনিত কারণে, কারণ বৃত্তের পরিধির উপর বারবার বল দিচ্ছি আমি এফ বল, তাহলে এখানে বেগ হবে v2। এবারে বস্তুটা চলে আসলো এই জায়গা, আমি এম ভরে বস্তুকে আবারও দিচ্ছি এদিকে এফ বল, বেগ হলো কত v3, কন্টিনিউয়াস দিয়ে বল দিয়ে যাচ্ছি। তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসলো, আমি আবারও দিচ্ছি এফ বল, কিন্তু খেয়াল করে এফ বলটা কিন্তু অল টাইম আমি কত ডিগ্রি কোণ করে দিচ্ছি, 90 ডিগ্রি কোণ করে দিচ্ছি। এই জায়গাতে বেগ হলো v4। এবার আমি এই জায়গায় যখন বস্তুটা চলে আসবে, হ্যাঁ হ্যাঁ রে, এই জায়গায় যখন বস্তুটা চলে আসবে, হ্যাঁ এম ভরে বস্তুটা এই জায়গায় চলে আসলো, তাহলে এই এম ভরে বস্তুর উপর আবার বল দিচ্ছি এফ বল, ব্যাসার্ধ কত আর, সবগুলো ব্যাসার্ধ কত আর। তাহলে আবার যখন দেবো এখানে বেগ হলো v5, তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো যে v1 এই গ্রেটার দেন v2 গ্রেটার দেন v3 গ্রেটার দেন v4 গ্রেটার দেন v5। কেন এরকম ঘটলো, কারণ প্রত্যেকটা মোমেন্ট আমি কি দিয়েছি, বল দিয়েছি। তার বেগ কিভাবে বৃদ্ধি পাইছে, ইঙ্গিতে প্রথমে স্থির ছিল, এবারে বল দিছি এমন করছে গেল। তাহলে এই জায়গাত ভালো করে দেখো কোথা থেকে আসলো, সে আমি কি টাইটেল কি রাখছি মনে আছে তোমার, যে জড়তা ভ্রান্ত কোথা আসলো সেটা আমরা দেখতে চাই। এবার দেখো তো এই এফ ইকুয়াল আমি সব ক্ষেত্রে কি লিখতে পারবো, খেয়াল করে দেখছো এফ এর প্যাটার্ন সবসময় ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণে ছিল, 90। তাহলে এই এফ মানে আমি কি লিখতে পারবো, এম এ, আর ওই এই তো এখানকার বস্তুর বেগ বৃদ্ধি করে, ওই এটা v1 v2 v3 এই যে বেগ যে বৃদ্ধি করলো, ওই এটাই তো বৃদ্ধি করে, বস্তুর বেগ বৃদ্ধি করে। তাহলে আমি কি লিখতে পারি, এফ ইকুয়াল ইয়াম এ, এই কেসের জন্য আমরা একটু নিচে লিখি, এফ ইকুয়াল কি লিখতে পারি, এম এ। মন চাচ্ছে যে এ পাশে একটা আর ও পাশে একটা আর দ্বিগুণ দিব, দেই চলেন। তাহলে আর এফ এম আর এ, দেখো তো দুই পাশে হাত দ্বিগুণ দিচ্ছি না, সুন্দর। আচ্ছা আর এফ মানে কি, দূরত্ব আর লম্বর বল দিয়ে যেন কি হয়, টর্ক। তাহলে টর্কটাও যাকে ঘূর্ণন সৃষ্টি করে, এটার সমান সমান আমি কি বলবো, এম আর, একটু আগে দেখাচ্ছ এ মানে কি আর আলফা, একটু প্রমাণ করে নিয়ে যাচ্ছি তো যাতে ঝামেলা না হয়। এ মানে কি আর আলফা, তাহলে এখানে লিখবো আর আলফা, আর হলো ব্যাসার্ধ, আলফা হলো কৌণিক ত্বরণ। তাহলে এবার টর্কটাও সমান সমান আমি কি লিখতে পারি, এম আর স্কোয়ার আলফা, ছাড়ে দাও থাক, এটি টর্কটাও থাক। এবার একটু খেয়াল করো বাবা, এইদিকে একটু খেয়াল করো, অ্যানালগি কি দিবেন, অ্যানালগি, অ্যানালগি মানে অ্যানালজি, সাদৃশ্য বা মিল, কার সাথে কার, রৈখিকের সাথে, একটু সতর্ক করে মনোযোগ দিও, রৈখিকের সাথে কৌণিকের অ্যানালগি দিব, অ্যানালগি দেব। তাহলে রৈখিকের যেটা এস, কৌণিকের সেটা হবে থিটা, এস এর দায়িত্ব পালন করবে থিটা, এটা হচ্ছে রৈখিক সরণের কৌণিক সরণ। কৌণিকের যেটা ভি, রৈখিকের সেটা হবে ওমেগা, রৈখিক বেগ কৌণিক বেগ। কৌণিকের যেটা এ, রৈখিক হবে আলফা। কৌণিকের যেটা এম, সরি রৈখিকের যেটা এম, রৈখিকের এম, কৌণিকের সেটা জানি না। রৈখিকের যেটা এফ, কৌণিকের সেটা যাই হবে টর্ক, টর্ক কি করে, অল টাইম ঘূর্ণন সৃষ্টি করে, বস্তুর ত্বরণ সৃষ্টি করে, ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ সৃষ্টি করে। তাহলে এই টর্কটাও এফ ইকুয়াল আমি কি জানি, এম এ, টর্কটাও মানে কত, এম আর স্কোয়ার আলফা, কি আর স্কোয়ার আলফা, এম আর স্কোয়ার, যাসনে এম আর স্কোয়ার আলফা। একটু উপর দিকে তাকিয়ে দেখো তো, এফ এর ভূমি, এফ হচ্ছে রৈখিক পথে সরণ সৃষ্টি করে, কৃত কাজ সম্পন্ন করে, আর টর্ক ঘুরায়, বস্তু ঘুরায়। তাহলে এফ এর দায়িত্ব পালন করে কৌণিকে টর্ক। একটু ভালো করে খেয়াল করতো, এ হলো রৈখিক ত্বরণ, আলফা হলো কৌণিক ত্বরণ, রৈখিকে যেটা এ, কৌণিকে সেটা আলফা। তাহলে এখানে রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা যাই হয়ে যাবে এম আর স্কোয়ার, আর এই এম আর স্কোয়ারের নামই হচ্ছে জড়তার ভ্রামক আই। তাহলে রৈখিকে যেটা এম, কৌণিকে সেই এম এর ভূমিকা পালন করবে হচ্ছে কে,
এম ইন্টু আর স্কোয়ার, ওটার নামই কি জড়তার ভ্রামক আই। এই যে রৈখিকে যে দায়িত্ব পালন করবি এম, কৌণিকে সেই দায়িত্ব পালন করবি আই। আর এ আই মানে কি এম, এ আই মানে কি এম আর স্কোয়ার। তাহলে এবার এটাকে আমি লিখবো টক টাউ সমান সমান আই আলফা। আই হলো জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এই সেই অ্যানালগি। তাহলে এখান থেকে আমাদের কে চলে আসে, এম এর কাছে বসে যায় কে এম আর স্কোয়ার। ওই এম আর স্কোয়ারের সংক্ষিপ্ত নাম জড়তার ভ্রামক। বুঝছো নাকি বোঝনি? এটুকু ক্লিয়ার? কি বললো স্যার রে? টক টাউ সমান সমান এম আর স্কোয়ার আলফা প্রমাণ করে নিয়ে যাচ্ছি। তাহলে কি এস এ থিটা ভি ওমেগা এ আলফা এম জানি না এফ ইকুয়াল এম এ, তাহলে টক টাউ ইকুয়াল এম আর স্কোয়ার আলফা নিয়ে যাচ্ছি। তাহলে এ এখানে হচ্ছে আলফার ভূমিকা পালন করবি, এখানে যায়। তাহলে এবার এখানে যে এম ওই জায়গায় যে সেটা ভূমিকা পালন করি এম আর স্কোয়ার, ওই এম আর স্কোয়ারের কৌণিকের ক্ষেত্রে ঘোরাঘুরির ক্ষেত্রে প্রযোজ্য, ওইটার নামে আমাদের কি দেওয়া হয়েছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক আই সমান কত এম আর স্কোয়ার। এবার ছোট ছোট করে লেখবো, জায়গা আমাদের খুব কম। কি লিখবেন তোমাদের কিন্তু আমি পরে বলে দেবো কোন স্টেপের পর কোন স্টেপ লিখলে তোমার বাসায় পড়তে সুবিধা হবে, এখনো লেখার উপযুক্ত হয়নি। এখন চলে আসবো আমরা কোথায়, এখন চলে আসবো জড়তার ভ্রামকে। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। প্রথমে আমরা দেখতে যাবো জড়তার ভ্রামক কি জিনিস, মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলা, এটা এদিকে একটু তাকাও। জড়তার ভ্রামক আমি একটা মৌখিকভাবে বলে নিই, তারপরে আমরা এক্সপ্লেন করতেছি। স্থির বস্তুর দেখো দেখো এটা একটা বস্তু ওটা একটা বস্তু, এটাও ঘরে ওটাও ঘরে, এটা হলো টেবিল ফ্যান ওটা হলো সিলিং ফ্যান, তাই তো? এছাড়া হাত দাও তো দেখি ফ্যানের, দাঁড়াও দাঁড়াও তুমি হাত দাও, ওটা হাত নিয়ে যাও, আমি বলতেছি কোন সুইচ এটা, দাঁড়াও না তার নিচেরটা, ওটা রেডি করে থাকো, রেডি থাকো, রেডি থাকো, দিও না, রেডি থাকো, একসাথে দেবো, দাঁড়াও ওটা রেডি থাকো। এই আমরা কি দেখতে চাচ্ছি যে কে আরামে বসে থাকতে চায়, ঘুরতে চায় না, তার জড়তা কি হবে বেশি। কে আরামে বসে থাকতে চায়, ঘুরতে চায় না। তো চলো তো প্র্যাকটিক্যালি বলো তো দেখি ই আর ইর মধ্যে কে আরামে বসে থাকতে চায়, ঘুরতে চায় না, দেখে আসি না। আরে ভাই প্র্যাকটিক্যালি একটু দেখি না। রেডি 1 2 3। এই তো অলরেডি মহা খুশি, গোয়ার গোয়ার করে ঘুরতেছে, বাড়েও না কমেও না, ওর তো এখনো সমবেগে আসেই নাই। তাহলে দুধের মধ্যে না ঘোরার প্রবণতা কার বেশি? সিলিং ফ্যানের। যার না ঘোরার প্রবণতা বেশি তার জড়তার ভ্রামক বেশি। প্রবণতা মানে আকাঙ্ক্ষা, ওর আকাঙ্ক্ষা না ঘোরার আকাঙ্ক্ষা বেশি, আর এর ঘোরার আকাঙ্ক্ষা কম। তাহলে যার না ঘোরার আকাঙ্ক্ষা বেশি, স্থির থাকার আকাঙ্ক্ষা বেশি, ঘোরার আকাঙ্ক্ষা কম, স্থির থাকলে ঘোরার আকাঙ্ক্ষা কম, তার নাম কি জড়তার ভ্রামক। সেই বস্তু জড়তার ভ্রামক কি হবে বেশি হবে। এবার একসাথে মিলাবো, একসাথে সুইচের হাত দাও, একসাথে রেডি 1 2 3 কমা যখন তখন একসাথে আমি দেখতে চাই যে ইয়া ঘুরিচ্ছে ওয়া ঘুরিচ্ছে, কার ঘোরার প্রবণতা বেশি, মানে ঘুরতেই থাকতে চাই, দেখবো কার ঘোরার প্রবণতা বেশি। তাহলে কি দেখছিলাম বলো দেখি, মনে আছে তো? এ ইজিলি ঘোরে আর ও ঘুরতেই চায় না। বিষয়টা এমন, অকো সুইচ দিচ্ছে একো সুইচ দিচ্ছি, এক সুইচ দিচ্ছি কি করছে দেখো, এক সুইচ দিচ্ছি এই কি করছে, এ করছে কি এরকম করতেছে দেখো, আমি স্থির ছিলাম ভালো ছিলাম সুইচ দিলি কে, আর কি হচ্ছে আমি স্থির ছিলাম ভালো ছিলাম সুইচ দিলি কে। ওর পাওয়ার বেশি, সিললেনের পাওয়ার, যার সিললেনের পাওয়ার বেশি তার জড়তার ভ্রামক বেশি। চলো দেখি এবার কি কয় দুইজনে মিলে। রেডি, হাত দিয়ে থাকো, রেডি, একসাথে একসাথে কিন্তু রেডি 1 2 3। দেখে আসি। দেখে আসি। গায়া ওই আরো পাঁচ মারিচ্ছে, কত চাহিদা আকাঙ্ক্ষা কত দেখো। থাম রে বাবা, মেলা জড়তার ভ্রামক দেখাচ্ছিস, থাম এখন। পোলামান বুঝে গেছে বাবু, থাম 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 থাম। হ্যাঁ থাম বাবা, আর প্যাস মারিস নে ভাই, মারিস না মারিস নে মারিস নে, থাম 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 থাম। ওকে এবার এদিকে তাকাও। তাহলে আমরা কি দেখলাম, এর সুইচ বন্ধ করছিলাম, অর বন্ধ করছিলাম,
ই কি করছে? ঘুরিচ্ছিলাম, ভালোই ছিলাম, সুইচটা বন্ধ করলো। উই কি কয়, ঘুরিচ্ছিলাম, ভালোই ছিলাম, সুইচটা বন্ধ করলো। তাই কয়ে 3 পেসারও কি মারছে? বেশি মারছে। আকাঙ্ক্ষারও কি বেশি, তাহলে ওর জড়তামাও কি বেশি। তাহলে এটাই আমরা এখানে তুলে ধরবো। আমরা ছোটবেলায়, আমি অন্তত ছোটবেলায় এই কাম করতাম। তোরা লেটেস্ট যুগের মানুষ বাবা করছো কিনা আমি জানি না। ছোটবেলায় এটা আমি বহুত খেলা খেলছি। বালা দিয়ে ইংরে গোল করে বালা, লোহার বালা, এরে শিকের সাথে ওই যে স্প্রকের শিকে আমি বেঁকাতাম, বেঁকে নিয়ে ওটা একটা কঞ্চি যেটাকে বলে গ্রামের ভাষা আর কি, বাঁশের যে ডালটা থাকে আর কি, ওই কঞ্চির সাথে লাগিয়ে দিয়ে ইঙ্গে করে সারাদিন কোনো কাম নাই ওরে খেলতাম। খেলতাম তো খেলতাম, পার্টি ডাকতাম, পার্টি পার্টি আয়। হ্যাঁ, পার্টি কি করতাম যে তুই ওদিক থেকে আমি এদিক থেকে আসবো, আসে বালা দুজনে দুটো লাগিয়ে দেবো, যে দুটো দুটো লাগিয়ে দিতাম, চটকে কাঠটা কোন দিকে যায় মজা পাইতাম। ছোটবেলায় এলে এলে খেলা ছিল। আগের সময় বউসি কানামাছি এদিকে করে ধরে রাখতাম, হ্যাঁ, ঘর পাহারা দিতাম, ধরে রাখতাম, আর খালি দৌড়াতে দৌড়াতে ইয়ে করতাম। এলে খেলা খেলছে আগে আমরা। ক্রিকেট প্লেয়ার নাই বললেই ছিল আমাদের যুগে। ফুটবল ছিল অবশ্যই, ওই সময় ফুটবল ছিল, তবে এগলে খেলা বেশি প্রচুর ছিল। ওই যে চোখ ধরবে, একজন এসে চোখা মারবে, এবার চোখখানে খুলে দিবি, কে 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 ক ক ক ক কে, দেখো এঁকে। আর হলো বউ ঘরের মধ্যে থাকবি, হ্যাঁ, আমি হয়তো বউ হয়ে বসে আছি, হ্যাঁ, ওটি এক দল থাকবি আর কয়েক গুতোগুলো পাহারা দিবি, সি করে মনে করে দাবড়াবি দাবড়াবি, আর আমি খালি খোঁজবো কোন দিক দিয়ে যাওয়া যায়। এলে খেলা মজা পাইতাম সেই আগের সেই। এলে তোমরা তো পাওনি, পালেও ওই রকম আমাদের সময় এতটা মজা পাওনি, কারণ আমরা ওটার প্রতি ডেডিকেটেড ছিলাম। তোমাদের সময় বিভিন্ন কিছু চলে যাচ্ছে, মোবাইল হাবি যাবি, ডেডিকেটেড না। আমাদের সময় তো ওই মোবাইল টোবাইল ছিল না, ডেডিকেটেড ছিলাম না। আমাদের ওই খেলাগুলোই ছিল, বিকেল হলে ওই খেলা না খেললে রাতের পেটের ভাত হজমই হতো না, এরকম সিচুয়েশন ছিল। এবার এদিকে তাকাই, এদিকে তাকাও, তাহলে কি বলার চেষ্টা করলাম, ওই বালা জিঙ্গের ঘুরাচ্ছি, ওই বালা যদি আমি এখানে ঘুরে দেই রাস্তার উপরে, আর এই রিংটাকে যদি আমি ছেড়ে দেই, কার জড়তা বেশি হবে, অর্থাৎ কে বেশি দূরে চলে যাবি? এই রিংটা বেশি দূরে যাবি ওই বালার তুলনায়। কেন? কারণ বালার ভরও কম, ব্যাসার্ধও কম, এর ভরও বেশি, ব্যাসার্ধ বেশি, আর জড়তা বেশি। তাহলে সেম প্যাটার্নে যদি দূরে ঘুরে দিই, আমি দেখবো এটা বেশি সংখ্যক দূরে যায় থামে গেছে, আরো কম দূরতে যাই থামে গেছে, তার মানে এর ঘোরার প্রবণতা বেশি। তাহলে যার না ঘুরতে চাওয়ার প্রবণতা বেশি তার জড়তা বেশি, আবার একবার যদি ঘুরেই দেই তাহলে ঘোরার প্রবণতা বেশি, তার আবার জড়তা কে বেশি। তাহলে দুটোই বেশি, স্থির থাকলে না ঘোরার প্রবণতা বেশি, আবার যদি গতিশীল থাকে তাহলে ঘোরার প্রবণতা কি বেশি। এটার নামে কি? জড়তার ভ্রামক। আমরা পরীক্ষা আসলে এই জড়তা ভ্রামক এই সংজ্ঞাটাই দেব। তার জড়তা ভ্রামকের সংজ্ঞা কি লিখেছি দেখো একটু। তুমি চাইলে, কারণ তোমার তো বোঝা শেষ, তুমি চাইলে এখন থেকে লেখা শুরু করতে পারো। ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে ঘুরতে চাওয়ার প্রবণতা, আকাঙ্ক্ষা, প্রবণতা ও স্থির বস্তুর কে বলতে পারবে? এখানে স্টপ রাইটিং, কি লিখতে চাচ্ছি কে বলতে পারবে? বুঝছো তো তোমরা? দেখি কে বলতে পারবে। ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে চাওয়ার প্রবণতা এবং স্থির বস্তু কে বলতে পারবে? এই কে তাকাচ্ছে না, কে বলতে পারবে এটা? তোমাকে তো সাজাতে হবে ভাই পরীক্ষায়, কে বলতে পারবে বলো? এখানে যদি তুমি বলো যে স্যার ঘূর্ণনশীল বস্তু ঘুরতে চাওয়ার প্রবণতা, স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এটা আমি বলবো হয়নি। কেন হয়নি? কারণ স্থির বস্তু তো স্বাভাবিক পথে তো স্থির থাকতে চায়, কিন্তু আমি এটাকে দুটাই আমি রিলেট করতে চাই কৌণিক। এই প্রথমটা তো কৌণিক হয়ে গেছে, কারণ ঘূর্ণন কথা লিখছি, তাহলে কৌণিক তো হয়ে গেছে, ওই পাঠের মধ্যে কৌণিক ঢুকে দিতে চাই। তাহলে আমি বলবো না স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এটা বলবো না। আমি বলবো কি? স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার প্রবণতা। ইয়েস, দেখছো কৌণিক ঢুকে গেছে, কিন্তু দুটোর মধ্যেই, দুইটি কথার মধ্যে কি ঢুকে গেল? ঘোরাঘুরি। কি ঢুকে গেল? ঘোরাঘুরি। ঘোরাঘুরি মানে কৌণিক। তাহলে আমরা কি বলবো? ঘূর্ণনশীল বস্তু ঘুরতে চাওয়ার প্রবণতা এবং স্থির বস্তুর ঘুরতে 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 না চাওয়ার প্রবণতা, না চাওয়ার প্রবণতাকে জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। জড়তার
ভ্রামককে 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 আই দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এটি স্কেলার রাশি, এটি স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা কিন্তু মাঝে মাঝে আছে জড়তা এবং কি রাশি, নো কনফিউশন। জড়তা কি রাশি? জড়তা মানে ভর, ভর কি রাশি? স্কেলার। তাহলে জড়তা এবং কি হবে? স্কেলার। ওখান থেকে তুমি মনে রাখবা। নাম্বার 2, এবার একটু তোমাকে তাকাতে হবে বাবা, একটু তাকাতে হবে তোমাকে, একটু তাকাতে হবে। আমরা এটাকে এই নিচে লিখতে চাচ্ছি না, এটার পরে এই লাইনের পরে ওই কথাটা লিখতে চাচ্ছি আমি, এই লাইনের পরে কিন্তু ওই কথা লিখবো। কি লিখবেন? অর্থাৎ, এদিকে তাকাও, অর্থাৎ এদিকে আগে তাকাও, অর্থাৎ আই সমান সমান, তুমি কি দেখলা কে ভূমিকা পালন করে? আয়ের আই সমান সমান কি দেখো তো, কি লিখছে? আই সমান সমান কত? এম আর স্কোয়ার। তাহলে আই সমান সমান এম আর স্কোয়ার। এটাকে আমি এইভাবে সাজুগুজু করবো, এম ইন্টু আর করে লাভ কি? করে হচ্ছে লাভ। একটু দেখো, পরে কোশ্চেন আসবে কিন্তু, ওকে আটকাও, পরে কোশ্চেনে ভুগবি। টাউ সমান সমান আর ইন্টু এফ, যা তোমাদের রীতিমধ্যে পড়ানো হয়েছে। এটা এখনো পড়ানো হয়নি, পরে কিন্তু ছাত্র কোশ্চেন করে যে এটা কোত্থেকে আসলো। আমি বারো বলছি, এটা কিন্তু এখনো পড়ানো হয়নি। কৌণিক ভরবেগ এল সমান সমান আর ইন্টু পি, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ। আজকে দেখেছি আই সমান সমান এম আর ইন্টু আর। বাবা দেখো, একটু খেয়াল করো, এই ব্যাসার্ধ এখানে বল, আর ব্যাসার্ধ বড়, বল একই। তাহলে যার ব্যাসার্ধ বেশি, দূরে বলের মান সেম, তাহলে এখানকার তুলনায় এখানকার টর্কের মান কি বেশি। তাহলে এখানে বল ইন্টু দূরত্বের গুণফল, এখানকার তুলনায় এখানকার বল ইন্টু দূরত্বের গুণফল বেশি। তাহলে এখানে বলের পরিমাপক হচ্ছে কম, এখানে বলের পরিমাপক হচ্ছে, বলের পরিমাপক হচ্ছে টর্ক। আর পরিমাপকের নাম কি? বলের পরিমাপকের নাম কি? টর্ক। বলের পরিমাপককে টর্ক বলে। তাহলে বলের পরিমাপক, তাহলে পরিমাপক কি? ভ্রামক। পদার্থবিজ্ঞানের ভাষায় পরিমাপক মানে কি? ভ্রামক। তুমি এভাবে মনে রাখতে পারো, ব্যাসার্ধ মানে ভ্রামক। তাহলে বলের ভ্রামককে, বলের ভ্রামককে টর্ক বলে। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। আর আজকে আমি বলবো ভর ভ্রামকের ভ্রামককে। ভ্রামক কয়বার আছে? তাহলে আমরা ভর ভ্রামকের ভ্রামককে জড়তার ভ্রামক বলে। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, আর সঙ্গে আসলে তো আমরা ওটাই দিব। ওই জন্য উপরে লিখে রাখছে, ওই যে দেখো, ভর ভ্রামকের ভ্রামককে জড়তার ভ্রামক বলে। তাহলে তুমি দুইবার এটা লিখে রাখবা, একবার তো উপরে টাইটেল দিয়েই রাখছো, আরেকবার এখানেও তুমি টাইটেল দিবা, যাতে তুমি বুঝতে পারো ভর ভ্রামকের ভ্রামকের ভ্রামক। হ্যাঁ, ভ্রামক, এটার নামে হচ্ছে আই। আই মানে কি? জড়তার ভ্রামক। তাহলে কি নাম নেবো বলো? ভর ভ্রামকের ভ্রামক, ভর ভ্রামকের ভ্রামক। দুইটা একবার একটু রিয়েলাইজ করবে, তাহলে হয়ে যাবে। ভর ভ্রামকের ভ্রামক, ভর ভ্রামকের ভ্রামক। আর এটা কিন্তু আমরা এখন পড়াই নেই, পড়াবো পরে। এটা কৌণিক ভরবেগ, মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি এরকম অনেক কিছুই আছে যেগুলো তোমাকে এভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে বলের ভ্রামক টর্ক, রৈখিক ভরবেগের ভ্রামক কৌণিক ভরবেগ, ভর ভ্রামকের ভ্রামক জড়তার ভ্রামক। লেখো এখন দ্রুত। তার মানে এটার পরে এই লাইন। এবার স্টেপগুলো বুঝে নাও। এটা প্রথমে সংজ্ঞা, তারপরে এইটা, এরপরে কি করব? এই চিত্র, তারপরে কি করব? এইটা প্রমাণ করব, করার পরে কি করব? অ্যানালজি লিখবো। অ্যানালজি লেখার পর এই করে, তাহলে তুমি বুঝতে পারবা যে এই এম আর স্কয়ারটা কোথা থেকে আসে। না, সুন্দর করে তোলো। ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে চাওয়ার প্রবণতা এবং স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তার ভ্রামক। দুই ক্ষেত্রে আমি কিন্তু কি অ্যাড করে দিছি? ঘোরা ঘুরি, যাতে স্যার কোনো কনফিউজ না হয়। আমার কিন্তু জড়তার ভ্রামক নিয়ে ছোটবেলা অনেক, এটা কাক কয়, কেমনে, কি সমস্যা, অনেক মনের মধ্যে আনাগোনা ছিল। বাট যেদিন থেকে এই সংজ্ঞাটা আমি খুঁজে পেয়েছি, তারপর থেকে আমার মনের মধ্যে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা ছিল না যে এটা কাকে বলে, কি সমস্যা। কারণ তারপর থেকে আমি ফিল পেতাম কোথার পর থেকে? যে এই কথাটা শোনার পর থেকে। কোন কথাটা? যে ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে চাওয়ার প্রবণতা এবং স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। এরপর আমি বুঝে যাবো, ও আচ্ছা, এই জন্য এটার নাম জড়তা ভ্রামক। ওকে, তাহলে আমরা এটা কি করলাম বাবা? মিশিয়ে দিলাম। ওকে, সব ওকে আছে তো? ওকে, সেরা তুমি বলো। হ্যাঁ, জড়তার ভ্রামক। প্রথমেই তো ভুল হয়ে গেছিল, গতিশীল অভিজ্ঞায় ঘূর্ণনশীল। রাইট রাইট রাইট,
এবার আমি তোমাকে কিন্তু একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। এক, বিন্দু ভর। দুই, লম্ব দূরত্ব। এইটা আমার কিন্তু এখনকার টার্গেট। কি কি টার্গেট? বিন্দু ভর, আর দুই কি? লম্ব দূরত্ব। তাহলে এখন আমরা লিখবো বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক। বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক। বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক। ওকে, বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক। এবং এইটা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে এখন আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে লম্ব দূরত্ব। ওকে, তো কি বোঝানোর চেষ্টা করবো? লম্ব দূরত্ব। শুরু করলাম। এখন আর তোমার লেখালেখির কোনো অপশন নেই, শুধু দেখতে হবে। আমরা চিত্র আঁকাবো, শুধু তোমাকে দেখতে হবে। চলো, আচ্ছা এখন শোনো, বিন্দু ভর কি জিনিস? বিন্দু ভর মানে কি যে অল্পেনা ভর? না, দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। বিন্দু ভর বলতে পৃথিবী কি অল্প একটু বিশাল বড় সাইজ না? এর ভর নাম বিন্দু ভর হবে। কেমনে? পৃথিবী, এটা পৃথিবীর থেকে অনেক দূরে আছে চাঁদ। আমি চাঁদের থেকে যদি পৃথিবীর দিকে তাকাই আমি দেখবো একটুকু। আসলে পৃথিবীকে এতটুকু। আমি যদি মঙ্গল গ্রহ থেকে যদি আমি পৃথিবীর দিকে ইঙ্গিতে তাকাই আমি দেখবো পৃথিবী তারার মতো মিটমিট করছে। তাহলে মঙ্গল গ্রহ টু পৃথিবী, তখন এরা একে অপরের হবে বিন্দু ভর। তাহলে দুটা ভর আমি যখন দূরে নিয়ে যাব তখন একটা সাপেক্ষে আরেকটা বিন্দু ভর। হ্যাঁ, ছোট ছোট দূরে ভর, এটাও বিন্দু ভর। তারা যদি খুব কাছাকাছি থাকে, হ্যাঁ দূরে ভর বিন্দু কাছাকাছি আছে। এটা পিচি ভর, একটা পিচি ভর, এই পিচি ভরের মধ্যে একটা চার্জ ঢুকেছি পজিটিভ চার্জ, একটা পিচি ভরের মধ্যে, পিচি মানে ছোট ছোট ভরের মধ্যে আমি কি ঢুকেছি? পজিটিভ নেগেটিভ চার্জ। হ্যাঁ, দেন দুটো চার্জ আকর্ষণ বিকর্ষণ করবে। হ্যাঁ, এদেরকে বলবো বিন্দু ভর। এর মধ্যে যে চার্জ আছে না বলবো বিন্দু চার্জ। এখন কথা শোনো, আমি এটাকেও তো বিন্দু ভর বলতে পারবো। কোন সেন্স থেকে? একটু খেয়াল করো। ছোট 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 ভর, মার্বেল মার্বেল মার্বেল, এরকম মনে করো, মার্বেলের মতো। কিসের মতো স্যার? মার্বেলের মতো। তা এটাকে যদি আমি চিন্তা করি বিন্দু ভর, এটাকে বানাতে পারবো কিভাবে? আমি যদি পুরো ভরটা ভর কেন্দ্রে কল্পনা করি, এই পুরো বলের ভরটা, পুরো ভরটা কিন্তু আমি এক জায়গায় পুঞ্জীভূত আছে এটা কল্পনা করতেছি। ওই এক জায়গায় যে পুঞ্জীভূত আছে পুরো ভরটা, তখন ওই এক জায়গায় পুঞ্জীভূত ভরের নাম আমি কি ভর বলবো? বিন্দু ভর। এখন আমরা যে এখন যেটা জানার দরকার সেটা হচ্ছে কি, আমরা এখন তোমার এই যে বিন্দু ভরের জন্য জড়তা ভ্রামক বের করা শিখাবো। চলো শুরু করে দিই। হ্যাঁ, প্রথম টার্গেট এইটা। আমরা প্রথমে এটার জড়তা ভ্রামক বের করা শিখাবো। এটা জড়তা ভ্রামক কত? খুবই সিম্পল। ধরলাম এটা বিন্দু ভর, মার্বেলের মতো ধরে নাও, মার্বেলের মতো লাগানো আছে সুতা দিয়ে, এরপরে ঘুরাচ্ছি। এর জন্য জড়তা ভ্রামক কত হবে? এর জন্য জড়তা ভ্রামক হবে বাবা এটা। খেয়াল করো, কোথায় গেল? এটা হলো ঘূর্ণন অক্ষ। এখান থেকে এম ভরে বস্তু ঘুরতেছে, এম ভরে বস্তু আর ব্যাসার্ধ পথে। তাহলে আর ঘোরার প্রবণতা কেমন হবে? তাহলে ঘোরার প্রবণতা আই সমান হবে এম আর স্কোয়ার। এই আর হলো লম্ব দূরত্ব। আর নাম কি? কোথা থেকে? অক্ষ থেকে লম্ব দূরত্ব। কোথা থেকে? ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। কে থেকে? ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। অক্ষ থেকে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কে কে? এই আর। তাহলে আর নাম কি? ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? তাহলে এই আর এর নাম হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। ওকে, চলো সামনের দিকে আগাই। এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। আচ্ছা, যদি এটা এইভাবে ঘোরে তাহলে কি হবে নি স্যার? আমি কিন্তু বারবার তোমাকে লম্ব দূরত্ব বোঝাতে যাবো। এইভাবে ঘুরলে কি হবে নি স্যার? ধরলাম এটা বিন্দু ভর আর কি, বিন্দু ভর। ভর কেন্দ্র থেকে একেবারে চিন্তা করব যে ভর কেন্দ্র থেকে এটা হচ্ছে সুতার ব্যাসার্ধ। একে ভর কেন্দ্র থেকে চিন্তা করব যে ভর কেন্দ্র থেকে সুতার ব্যাসার্ধ হচ্ছে এটা। আচ্ছা ভাই, এটাকে ছোট একটা ভর ভেবে না, এত কঠিন ভাবার কোনো কিছু নাই। ছোট একটা ভর ভেবে না, বিন্দু ভর। তাহলে এটাকে যদি আমি বিন্দু ভরটাকে যদি আমি এইভাবে ঘুরাই তাহলে কি হবে স্যার? এইভাবে। আগে এর আগে কি করলেন? এর আগে যে ইঙ্গে করে ঘুরালাম, কিভাবে? এই যে ইঙ্গে করে ঘুরালাম, এভাবে এভাবে ঘুরালাম। এটা অক্ষ কল্পনা করছে, এই যে এখানে অক্ষ আছে, এভাবে ঘুরালাম। এরপরে যদি আমি এটাকে এইভাবে ঘুরাই তাহলে আগেরটা এটার পার্থক্য আছে নাকি? এভাবে যদি ঘুরাই তাহলে কোথায় অক্ষ হয়েছে? এটাই হচ্ছে অক্ষ। এই অক্ষের সাপেক্ষে ধরো ইঙ্গেরে ঘুরিচ্ছে, অক্ষের চারপাশ দিয়ে ইঙ্গেরে ঘুরিচ্ছে। তাহলে এমত অবস্থায় আমার এই ভরের এর চারপাশ দিয়ে ঘোরার প্রবণতা কেমন হবে সেটা দেখতে চাই। তাহলে কেমন হবে সেটা চলো দেখে আসি। ভালো করে খেয়াল করবা, আমি কিন্তু বারবার তোমাকে লম্ব দূরত্ব বোঝাবো। চলো, এটা আমার হচ্ছে অক্ষ। এর থেকে এটা হচ্ছে এম ভরে বস্তু, এম ভরে বস্তু। হ্যাঁ, এটা কি বস্তু? এম ভরে বস্তু। এই কোণ কত? থিটা। এটা কিন্তু ঘূর্ণন অক্ষ।
তো এমন সময় এই দূরত্ব হচ্ছে আর। এখন স্যার এর জড়তা ভ্রামক কেমন হবে? তাহলে এটা কি লম্ব দূরত্ব? এই দূরত্ব কি দেখো তো এই অক্ষের সাথে কি লম্ব আছে? এই কোণ কি 90 ডিগ্রি মনে হয়? না। তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে? এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এর নাম কি? লম্ব দূরত্ব। এইটার নাম ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে বলো দেখি বাবারা, এটার নাম যদি ও, এটার নাম যদি পি, এটার নাম যদি কিউ হয়, তাহলে ত্রিভুজ ও পি কিউ এ সাইন থিটা সমান আমি কি বলবো? এই দূরত্ব বার করতে চাইতো, বার করা লাগবে তো। সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। ওগো 90 ডিগ্রির অপোজিটে এটার নাম কি? অতিভুজ। একটা ত্রিভুজের 90 ডিগ্রির অপোজিট থাকে অতিভুজ। তাহলে এখানে কোণ ধরা আছে, তাহলে এটা হচ্ছে কি? ভূমি। আর এর নাম কি? লম্ব। তাহলে এটা কি? কোণ ধরা আছে, তাহলে এটার নাম কি? ভূমি। না ভূমি। আর ওটার নাম কি? লম্ব। আর ওই লম্বের নামে তো লম্ব দূরত্ব। তাহলে চলো কত? সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বের মান হচ্ছে পি কিউ ডিভাইড বাই অতিভুজের মান হচ্ছে আর। তাহলে এখানে পি কিউ মানে কত বলবো? পি কিউ মানে বলবো আর সাইন থিটা। তাহলে এর নাম হচ্ছে কি বাবা? আর সাইন থিটা। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এর নাম কি? আর সাইন থিটা। তাহলে বলো তো এ অক্ষের সাপেক্ষে এই বস্তুটার এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে? এইরকম প্যাটার্নে যদি ঘুরতে থাকে, একটু আগে ডেমো দিয়েছিলাম, ওই প্যাটার্নে যদি ঘুরতে থাকে তার জড়তার ভ্রামক আই সমান হবে এম ইন্টু লম্ব দূরত্বের উপর স্কোয়ার, তার মানে আর সাইন থিটা তারপরে স্কোয়ার। গেল? আচ্ছা যদি এমনটি হয়, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো এটা। আচ্ছা তোমরা তো জানো নাকি? জানো না? ডট মানে কি? ডট মানে হচ্ছে ডট ডট ভিতর থেকে বাইরের দিকে, এরকম বাইরের দিকে। আর ক্রস মানে কি? ক্রস মানে বাইরে থেকে ভেতরের দিকে। তাহলে ডট বা ক্রস যদি কোনো জায়গায় দেই, তাহলে বুঝে নিব অক্ষটা হয় ভিতর থেকে বাইরের দিকে আসে, না বাইরে থেকে ভিতরের দিকে আসে। এটা আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এবার তুমি একটু খেয়াল করো তো বাবা, এই এই এটা কি একখান ত্রিভুজ? বড় আকার লাগছে, দেখে পাচ্ছ না? একটু বড় কি আঁকে দিব? একটু বড় আঁকিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বড় করে আঁকালাম। এইটা একটু বড় করে আঁকালাম। বড় করে আঁকাতে যায় ঝামেলায় পড়লাম। হ্যাঁ, এটি ভর এম, এটি ভর এম, এখানে ভর এম। এই দূরত্ব আর, এই দূরত্ব আর, এই দূরত্ব আর। ট্রায়াঙ্গেল। এইখানকার ভর নাই, এখানকার ভরও নাই, যেটা কানেক্ট করা আছে এটা চিকন গুণা, এটা চিকন গুণা। এখানে আছে এম ভর, পয়েন্ট মাস, বিন্দু ভর। এখানে রাখছে একটা বিন্দু ভর, এখানে রাখছে একটা বিন্দু ভর। আর অক্ষটা আছে আমার এই দিক দিয়ে ক্রস দিছি। দেখো চমৎকার ক্রস দিছি, চমৎকার ক্রস, চমৎকার ক্রস। এই যে ক্রস দিয়েছি, দেখা যাচ্ছে না? এই যে ক্রস দিয়েছি, তার মানে এই বরাবর অক্ষ আছে। এমত অবস্থায় এই বস্তু যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, বলতো 1 নম্বর বস্তুর মধ্যে দিয়ে, মানে এম ভরে 1 নম্বর যে এম ভর আছে এর মধ্যে দিয়ে কি অক্ষ গেছে না? তাহলে এর জন্য দূরত্ব কত? লম্ব দূরত্ব কত? 0। তাহলে এই জড়তার মান কত হবে এর জন্য? 1 নম্বর বস্তু দিয়ে I1 = 0। এটা দিয়ে কত হবে স্যার? 2 নম্বর বস্তু দিয়ে I2 = এম আর স্কয়ার, এম আর স্কয়ার। স্যার 3 নম্বর বস্তুতে কত হবে? I3 = এম আর স্কয়ার। মোট জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক কি রাশি? স্কেলার রাশি। সরাসরি কি করবো? 1 বা একাধিক বা 3 বা 4 5 বার 6 বার যেটাই পাই না কেন সব মিলে কি করে দেবো? যোগ করে দেবো, সরাসরি যোগ করবো। আর যদি ভেক্টর হলে তাহলে কিভাবে যোগ করতাম? ভেক্টর রূপে যোগ করতাম। ভেক্টর রূপে যোগ করা মানে সামন্তরিক সূত্রের মাধ্যমে যোগ করা। ওই যে আর সমান √(a² + b² + 2ab cos α ওগুলো কার জন্য করতে হয়? ভেক্টরের জন্য। কিন্তু জড়তা ভ্রামক কি রাশি? স্কেলার, সরাসরি যোগ করে দেবো। তাহলে মোট আই কত হবে? এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার সমান 2m আর স্কয়ার। দ্যাটস ইট। ক্লিয়ার? আমি জানি তোমরা ক্লিয়ার হওনি, আমি জানি তোমরা ক্লিয়ার হওনি। আমরা এখন ক্লিয়ার করার চেষ্টা করব। এই সেই ট্রায়াঙ্গেল, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে। আমরা এইভাবে রেখেছি এবং এটার মধ্যে দিয়ে আমরা এইভাবে অক্ষ দিয়েছি। বিষয়টি একটু বোঝার চেষ্টা করো। এই যে এরকম রেখেছি। তাহলে বাবা এরকম যদি হয়, তা বলো এরকম যদি হয়, আমি এইভাবেই ধরি,
বা যেভাবেই ধরি না কেন এটা কীভাবে আছে, হ্যাঁ এটা এরকম করে আছে। তো থাক, আমার জন্য এটা উল্টো হয়ে যাচ্ছে, এটা একই ঘটনা, বুঝে নিও। তাহলে এইভাবে যদি আমি ধরি, তাহলে এটার মধ্যে এই ভরের মধ্যে দিয়ে চলে গেছে, এখানে একটা ভর, এখানে একটা ভর, এখানে একটা ভর, আর ভিতরে এলে এলে কিন্তু রডের মতো এত শক্তিশালী রড না, এত ভারী রড না, চিকন পিন বড় মাসলেস আর কি, মানে প্রায় মাসলেস, যে কানেকশন যে দেওয়া আছে এটা প্রায় মাসলেস, এই চিকন পিন বিনা গুনার মতো একেবারে। তাহলে এখানে একটা ভর, এখানে একটা ভর, এখানে একটা ভর। বলো তো দেখি লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রি হয়ে থাকবে না, 13 সাথে কি লম্ব দূরত্ব না? দেখো তো এটা কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। তাহলে এটা কি দূরত্ব? লম্ব দূরত্ব। বলো তো এটা কি আছে, অক্ষের সাথে কিভাবে আছে? ভাই অক্ষের সাথে কিভাবে আছে? লম্বভাবে। একেরা পাগলামি করো না প্লিজ, কালে আমার দেখি লম্ব দূরত্ব বোঝে না, কালকের বেসে বুঝলাম না। এটা কি? এটা এটা তো লম্ব দূরত্ব বোঝা যাচ্ছে না? তাহলে এটার নাম কি বলো? তাহলে এই ভর এভাবে রাখছি, তাহলে এটার জন্য জড়তা বল কত? এই ভরের জন্য 0, কারণ এর মধ্যে দিয়ে গেছে, কোনো লম্ব দূরত্ব নাই। তাহলে এটার জন্য কত হবে? এম আর স্কোয়ার। এটার জন্য কত হবে? এম আর স্কোয়ার। তাহলে টোটাল কত হলো? 2m আর স্কোয়ার। যদি এরকম না থাকে, যদি এরকম থাকতো, তাহলে বলো দেখি লম্ব দূরত্ব কেমন হতো? বোঝার চেষ্টা করো, লম্ব দূরত্ব এরকম আছে, তাহলে এইভাবে ঘোরার প্রবণতা কেমন? ও আচ্ছা, এইভাবে ঘোরার প্রবণতা তোমার কি দেখতে চাও? এই যে এইভাবে ঘোরার প্রবণতা, সেটা বিষয়টা ভয় পায় না, কিন্তু বিষয়টা এমন খেয়াল করো, দেখো এরকম, এই যে ভয় পায় না, যাবি না, ওই যে অনেক দূর উঁচুতে আছে, যাবি না, যাবি না, ভয় পায় না। আর যাতে ধরলে তো আমি স্লো করে দেবো, তখন স্লো করে দিলে তো নিচের দিকে নামে চলে আসবে। এই যে ধরো অল টাইম কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। এটাই আমি তোমাকে বলি। বিষয়টা বোঝা গেছে বাবা? তার মানে এই যে এটা ভাবে ঘোরার প্রবণতা কেমন, এভাবে ঘোরার প্রবণতা কেমন, তো সেটা আমরা এই যে বের করলাম 2m আর স্কোয়ার। আমি যদি এইভাবে রাখতাম তাহলে লম্ব দূরত্ব কেমন হতো? দেখো তো এইভাবে রাখলে, এইভাবে যদি আমি রাখতাম তাহলে অক্ষের সাথে লম্ব দূরত্ব এইভাবে ঘোরার প্রবণতা কেমন আমি যদি জানতে চাইতাম, তাহলে লম্ব দূরত্ব আমার খোঁজা লাগতো। লম্ব দূরত্ব কোনটা? এটা নাকি? বাচ্চারা কয় এটা, কেউ কয় এটা, কেউ কয় এটা, আমি কই কি রে বাবা, কি সমস্যা? এটা লম্ব দূরত্ব বাবা, এটি ভর আছে না, এই যে এটা লম্ব দূরত্ব। এই ভর থেকে লম্ব দূরত্ব কোনটা? এটা লম্ব দূরত্ব। ভাই লম্ব বরাবর দূরত্ব সোজা ভাই, কার সাথে লম্ব দূরত্ব হিসেব করে? এই যে লিখে দিছিলাম না, গুণন অক্ষ থেকে এম ভরের লম্ব দূরত্ব। পারবে কি পারবে না? সাবাস। এবার যদি আমি এইরকম ডিজাইন করি তাহলে কেমন হয়? এইভাবে ঘোরার প্রবণতা কেমন? এইভাবে 4 পাশ দিয়ে ঘুরবে, এভাবে 4 পাশ দিয়ে ঘুরবে, ঘোরার প্রবণতা কেমন হবে? এইভাবে ঘোরার প্রবণতা কেমন? অর্থাৎ এই এম ভর যেখানে আছে ওই এম ভরের মধ্যে অক্ষ দিছি, দিয়ে ইকে করে রাখছি, তাহলে তখন কিন্তু আরেক রকম হবে। খেয়াল করো এই অবস্থায় কেমন হবে? এই অবস্থায় এই ভর দিয়ে কি হবে? 0, কারণ ভরের মধ্যে দিয়ে গেছে। এটা দেখো তুমি এম আর লম্ব দূরত্ব এটা এম আর স্কোয়ার, কিন্তু স্যার এটার জন্য লম্ব দূরত্ব কোনটা? হায় হায় রে গেছে রে, এটার জন্য লম্ব দূরত্ব এটা, বোঝা যায় না? এটা কি দূরত্ব এটার জন্য? এই এটা লম্বা আছে, এটা কি কোনো আমলে কোন মনে হচ্ছে 90 ডিগ্রি? তাহলে এই ভরতে লম্ব দূরত্ব কোনটা? যে এটা অক্ষের সাথে বাড়ে, এটি ভর বাড়ে, লম্ব দূরত্ব বাড়ে, হ্যাঁ। তাহলে এই যদি হয় তাহলে এই ভরের জন্য জড়তা ভাঙ কত হবে? এম। ও স্যার এই দূরত্ব কত জানি না, তাহলে এর থেকে লম্ব টানো। এই এটা কি সমকোণী ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজ না? ভয় পাচ্ছ নাকি? এটা কি সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজ না? তাহলে এখান থেকে যদি আমি লম্বটা নিই, বলো তো এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে না? তাহলে এটা যদি আর হয় পুরোটা, তাহলে এটা হবে r/2, তাহলে এই দূরত্ব কত হবে? r/2। তাহলে আর ঘোরার প্রমাণ হবে এটা। আল্লাহ মালুম, নে লম্ব দূরত্ব এটা তো সিম্পল জিনিস। এই লম্ব দূরত্ব নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি? লম্ব দূরত্ব কোনটা? এটা তো প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে, এটা লম্ব দূরত্ব। এই ভর থেকে লম্ব দূরত্ব এইটা, যদি আমি ইঙ্কে করে রাখি তাহলে এটা লম্ব দূরত্ব। এটা লম্ব দূরত্ব কোনটা? কোনটা কাজে ইঙ্কে, এটা এদিকে অক্ষ আছে নাকি? ফাউল। তাহলে কোনটা হবে? এটা লম্ব দূরত্ব কোনটা? এই যে এটা বাবা, এই যে এটা, এটা লম্ব দূরত্ব। ক্লিয়ার কিনা? এটা যদি আমি এটা কাট করেও দেই, ইঙ্কে করে কাট করে, আচ্ছা বলো তো ইঙ্কের কাট করে দিলাম, বলো তো লম্ব দূরত্ব কোনটা? এটা আর এটা লম্ব, লম্ব বা এটা লম্ব না? যদি ইঙ্কে করে রাখি তাহলে এই যে ইশারা বোঝো না? না বোঝা গেছে? এগুলো হচ্ছে কি দূরত্ব? তাহলে এমন তো অবস্থায় আমাদের কত হবে? এটা যদি আমি তোমাকে বের করতে দিই, বিষয়টা কিন্তু এমন হবে। খেয়াল করো, আমরা দিলাম এটা, এই এই ছি এই এই এইটা, সাবাস। এডি এম
এম এম এম এম এম আর 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 জি আর আচ্ছা এটি অক্ষ দেখো এটি রাখছিলাম আর অক্ষ রাখছিলাম এদিক বরাবর আর এটি অক্ষ রাখছে এই যে বরাবর তাহলে হোয়াট ইজ দিস r/2 লম্ব দূরত্ব কারণ এটা তেল লে করো এই যে এটা r/2 ক্লিয়ার কি না তাহলে লে করলে এটা লে r/2 তাহলে ওটা কত হবে r/2 বলো এই ভরতে জড়তা কত এটা 1 এটা 2 এটা 3 না এটা 2 দেই এটা 3 দেই এই ভরতে কত হবে এই ভরতে কত হবে 0 তাহলে i1 কত 0 2 নম্বর ভরতে কত হবে i2 কত হবে m r স্কয়ার 3 নম্বর ভরতে কত হবে i3 m এটা কত r/2 তারপর স্কয়ার তাহলে m r স্কয়ার ডিভাইড বাই 4 টোটাল কত হবে টোটাল i সমান m r স্কয়ার প্লাস m r স্কয়ার ডিভাইড বাই 4 তাহলে বাবা টোটাল তো হবে কত এটা আমাদের হবে 4 যদি আমরা কমন নেই 4m r স্কয়ার প্লাস m r স্কয়ার এটা আমাদের হবে 5m r স্কয়ার ডিভাইড বাই 4 ক্লিয়ার কিনা আচ্ছা এটা হলে কি হবে খেয়াল করো এটা হলে কি হবে খেয়াল করো তাড়াতাড়ি করবা এটা হলে কি হবে এটিএম 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 সিম্পল না এম আর স্কয়ার আর এটা দে 0 সর্বনাশ পারছে দেখি তাহলে এটা কত হবে সাবাস এই 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 এটি বাবা এম এটি এম এটি এম এটি এম এম জি এম 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 আর এটা আর এটা আর এটা আর এটা আর এই অক্ষের সাপেক্ষে তাহলে বাবা এটা কত এটা 1 এটা 2 এটা 3 এটা 4 1 নম্বর দিয়ে i1 0 2 নম্বর দিয়ে i2 0 3 নম্বর দিয়ে i3 m r স্কয়ার 4 নম্বর দিয়ে i4 m r স্কয়ার টোটাল i কত বি m r স্কয়ার প্লাস m r স্কয়ার ওরফে 2m r স্কয়ার কত m r স্কয়ার 2m r স্কয়ার এই এটা কত হবে তাহলে বলো দেখি এটা এর সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন অক্ষ গেছে এর ভিত্তিতে তাহলে কত হবে বলো দেখি এটা স্যার এমনটি থাকলে এমন হবে স্যার চতুর্ভুজের এমনটি থাকলে খেয়াল করো এমনটি থাকলে এই জি 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 এই আচ্ছা এটি এম এখানে এম এখানে এম এখানে এম এখানে এম এটা আর এটা আর এটা আর এটাও আর অক্ষ মাঝখান দিয়ে এই অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন হবে স্যার এটা হচ্ছে r/2 এটা r/2 এটা r/2 এটা r/2 তাহলে এই একটা ভরতে কেমন হবে এই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তা বাম কত হবে তাহলে বাবা এই একটার এই অক্ষের সাপেক্ষে অক্ষ থেকে লম্ব দূরত্ব কিন্তু এই যে এইটা এটার জন্য তাহলে একটার জন্য i সমান হবে হলো m r/2 তারপরে স্কয়ার এটার জন্য হবে m r/2 তারপর স্কয়ার এটার জন্য হবে m r/2 তারপর স্কয়ার এটার জন্য হবে m r/2 তারপরে স্কয়ার তার মানে এরকম কয়টা হচ্ছে চারটা চার দেখুন করছি কেউ যদি তোমার কয় এই চারটে চার যোগ করলে কত হয় তুমি যদি গদ্য ভাও তাহলে কি করবা চারটে চার না একটা চার লিয়ে আগে 1 2 3 4 তারপর 5 6 7 8 তারপর 9 10 11 12 তারপর 14 15 16 17 এটা কবা তো আরে বুঝে লাও তাহলে এটা কি বোকামি হলো না যাই চালাক তাই কি করবি ও স্যার 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 16 এটা বারবার m r স্কয়ার বাই 2 m r স্কয়ার বাই 2 বারবার চারবার লিয়ে যোগ করা কোনো মানে হয় বড় হয়ে গেছি আমরা তাহলে এটা রিপিট হচ্ছে কয়বার চারবার তাহলে চার দেখুন করছি তাহলে ফলাফল কত হচ্ছে m r স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 4 হ্যাঁ 4 4 কাটা তাহলে টোটাল i হচ্ছে হলো m r স্কয়ার এইটা দাঁড়াও এই কটা তো তুলবাই তুলে এটা আবার ট্রাই করবা সেই ট্রাইটা সবশেষে সলিউশন করব তুমি আগেই ট্রাই করে নিবা নিয়ে তুমি পারলে বসে থাকবা আমার সলিউশনের সাথে দেখবা টিকে গেল কিনা মিলে গেল কিনা এই এটি এম ভর এটি এম ভর আগে তুলো না এম ভর আগে বিষয়টা বুঝে নাও তারপরে কাজ করো এম 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 এটা ক্রস বুঝিনি স্যার আর 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 আমি জানতে চাচ্ছি চারটে কোনায় চারটে ভর দেওয়া আছে এবং মাঝখানের সাপেক্ষে ঘোরার প্রবণতা কত
এই যে ক্রস দিয়ে দিছি, এই এই তো এটা কত হবে, এটা এই করা তুলবা স্টেপ বাই স্টেপ, ওটা এসে সলিউশন করবা, না পারলে থামে যাবা, আমি সলিউশন করাবো। আর রম্বস এবং বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রে সেম কাহিনী ঘটবে। কি কাহিনী, যে এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে অপর কর্ণ। রম্বস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জানো কর্ণদ্বয় এটার সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি, দুই ক্ষেত্রে কিন্তু রম্বস এবং বর্গক্ষেত্র। তাহলে এর অপোজিট এটার নাম কি হবে বাবা, অতিভুজ। আর এটা এক্সিস, এই ভরের এক্সিস থেকে লম্ব দূরত্ব হচ্ছে এটা, যার নাম দিলাম এক্স। এই ভরের এক্সিস থেকে লম্ব দূরত্ব হচ্ছে এটা, যার নাম দিলাম এক্স। এই ভরের এক্সিস থেকে লম্ব দূরত্ব হচ্ছে এটা, যার নাম দিলাম এক্স। এই ভরের এক্সিস থেকে লম্ব দূরত্ব হচ্ছে এর নামও দিলাম এক্স। একটুকুর মধ্যে একটু খেয়াল করো, এইটা আর এটার মধ্যে একটু খেয়াল করো। এই ত্রিভুজের মধ্যে এটা তো অতিভুজ, আমি শিওর, কারণ 90 ডিগ্রির অপোজিটে আছে। তাহলে আমি যদি পিথাগোরাস মারে দেই, তাহলে এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, কোনো সমস্যা হবে না। তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। তাহলে হচ্ছে 2x স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই 2। স্যার এক্স বার করবেন না, দরকার নাই, কারণ একটু পরে তুমি বুঝে পাবা। হ্যাঁ, এই একটা ভরের এ অক্ষের সাপেক্ষে, এখানে তো অক্ষ, ভিতর দিয়ে অক্ষ, একটা, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে ওই একটা ভরের জন্য আমার জড়তা কত হবে, আই সমান এম এক্স এর উপর স্কোয়ার। তাহলে এটার জন্য কত হবে, এম এক্স স্কোয়ার। এটাও কত হবে, এম এক্স স্কোয়ার। এটাও কত হবে, এম এক্স স্কোয়ার। বুঝছো না, বোঝো নে, শোন নাকি ওগো? যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, এই যে এই যে অক্ষ, এই যে এই ভরের, এই যে এটা, এই যে এটা, এই যে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব, ইশারা কাফি। তাহলে বাবু এরকম কটা আছে গো, তাহলে 4 গুণন। এবার তাহলে আমি যদি মান বসে দিই, এম এক্স মানে কত, এক্স স্কোয়ার মানে কত, আর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 4, এটাতে কাটা 2 থাকলো, তাহলে 2m আর স্কোয়ার। এটা হচ্ছে এইভাবে। তো আমরা বিন্দু ভরের যে তালিমটা দিলাম, এর বেসিসে যদি কোনো কিছু আরো এক্সট্রা কিছু আসে, তুমি চিন্তা করে নিও, অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখাইছি। তাহলে আমাদের এটা হলো পার্ট শেষ। প্লিজ হেল্প মি, কথা শোনো। প্রথমে আমরা জড়তা ভ্রামকের মধ্যে এন্ট্রি নিব, বা জড়তা ভ্রামকের মধ্যে ঢুকবো দুটি উপপাদ্য সাথে নিয়ে। একটা উপপাদ্যের নাম লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা উপপাদ্যের নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুটো উপপাদ্যতে আমরা কি করব, আমরা বিশাল বিশাল বড় বড় ম্যাথকে ছোট করব, তোমার দক্ষতা এফিসিয়েন্সি বাড়াবো পদার্থবিজ্ঞানের ওপরে। তাহলে বিশাল বড় ম্যাথ, ইন্টিগ্রেশন ডিভিশন করলে এত বড় হচ্ছে, ওটাকে আমি জাস্ট উপপাদ্য ফালালে এতটুকু হচ্ছে, এই দক্ষতা তোমাকে বাড়াতে হবে। তাহলে আমি এত বড় বড় আগে শিখে পরে যাবার অ্যাপ্লিকেশন আমি চাচ্ছি না। তাহলে কি চাচ্ছেন, শুরুর থেকেই আমি দুটি উপপাদ্য নিয়ে যাত্রা শুরু করব এবং দেখাবো এত বড় ম্যাথ এতটুকু হয়। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি দুটা উপপাদ্য। আজকে হবে ফার্স্ট উপপাদ্য, কালকে হবে সেকেন্ড আরেকটা উপপাদ্য। আজকের উপপাদ্যর নাম লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে টাইটেল থাকবে লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য, এই উপপাদ্য দুটো আমার কিন্তু ফেভারেট উপপাদ্য। বাবুরাম সাপুরাম এটার ইংরেজি নাম, যেহেতু উপপাদ্যটা অনেক বেশি জনপ্রিয়, তাহলে ইংরেজি নাম হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার অ্যাক্সিস, অ্যাক্সিস থিওরেম, থিওরেম THEOREM থিওরেম। লম্ব অক্ষ উপপাদ্য। 1 মিনিট আমার দিকে একটু তাকানো যায় সবাই মিলে, এভরিবডি একটু দেখো। এই কথাটা বইয়ে স্পষ্ট করে লেখা নাই কোনো বইয়ে, বাট এটা তুমি স্পষ্ট করে লেখার জন্য ঝাঁপিয়ে পড়ো, লাল নীল বেগুনি হলুদ যা আছে সব নিয়ে এটাকে হাইলাইট করবে, একবারে ডাইরেক্টের সাথে হাইলাইট করবে। কোন কথা লিখে দিচ্ছি তোমাকে, এই উপপাদ্যটা 2D বস্তুর জন্য, ওনলি 2D বস্তুর জন্য প্রযোজ্য। 1D মানে শুধু দৈর্ঘ্য আছে, চিকন
খালি দৈর্ঘ্য আছে সুতার মতো চিকন, শুধু দৈর্ঘ্য আছে, অর্জনে এই উপপাদ্য ফালাতে পারবা না। এই কথা বলো না, অর্জনে এই উপপাদ্য ফালাতে পারবা না। চিকন রড সুতার মতো, অর্জনে এই উপপাদ্য ফালাতে পারবা না। তারপরে গোলক, এর জন্য উপপাদ্য ফালাতে পারবা না। সিলিন্ডার, এর জন্য উপপাদ্য ফালাতে পারবা না কোনো। অর্থাৎ 1D এবং 3D জন্য অ্যাপ্লিকেবল নয়, শুধু ওয়ানলি অ্যাপ্লিকেবল কার জন্য? 2D। তাহলে এটা হচ্ছে 2D বস্তুর জন্য প্রযোজ্য, বস্তুর জন্য প্রযোজ্য। তুমি যদি জোর করে কোনো কারণে তুমি যদি এটা ফালাই দাও 3D বা 1Dর উপরে, তাহলে কিন্তু নির্দ্বিধায় অঙ্ক ভুল হয়ে যাবে, কনফার্ম অঙ্ক ভুল হয়ে যাবে। অর্থাৎ যা কিছু করবে সময় নষ্ট হবে, মিসেই অযথা। অঙ্ক পারিচ্ছ না, মিসেই ওটা দেবে, তুমি ফালানোর চেষ্টা করে অঙ্ক করে আসিচ্ছ, অঙ্ক মিসে হবেও না, সময় নষ্ট হলো, প্রতিযোগিতা পিছিয়ে পড়ে যাবা। তাহলে যদি দেখো 2D, সেখানে তুমি ফালাতে পারবা। 2D মানে কি স্যার? বৃত্ত কি ডি? 2D। এটা কি ডি? এটা কি ডি? 2D। পুরুত্ব তো নাই বললেই চলে। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, সামান্তরিক, রম্বস, এগুলো কি ডি? 2D। এগুলোর ক্ষেত্রে ফালাতে পারবা। তাহলে এটা খুব ভালো করে আমি বলবো এখনই, যে টাইটেল দেওয়ার সময় খুব ভালো করে তুমি যদি একটা কলম দিয়ে দাও হবি না, একটার পর আরেকটা ঘুষতে আরেকটা দাও, ঘুষে 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 ঘুষে, যাতে ওখানে যাওয়ার সাথে চোখ ওখানে যায়। এটি ঘষা ঘুষি কে, ওখানে যাতে চোখ যায়, সুন্দর করে আবার ঘুষে ঘুষে দাও, দিয়ে কি সুন্দর করে এটি শাপলা ফুল আঁকো, আগে শাপলা ফুলের মধ্যে রাখে দাও, গোলাপ ফুল আঁকো, যাতে ওই জায়গায় চোখ যায়। কিংকা কে এটি? কারণ এটা তোমার মনে রাখতে হবে যে এই উপপাদ্য কার জন্য প্রযোজ্য, কার জন্য? 2D বস্তুর জন্য, জাস্ট 2D বস্তুর জন্য প্রযোজ্য। ওকে, শেষ লেখছো? সামনে আগাই। গুড। সিনেমা হবি, সিনেমা দেখবো কি না ডিপেন্ড অন টেইলর। নায়ককে, নায়িকাকে, ভিলেনকে দেখা লাগবি না। তাই এখন কিন্তু টেইলার দিচ্ছি, নায়ক নায়িকা ভিলেন। দেখো এই সূত্র হচ্ছে এইরকম, এই উপপাদ্যটা হচ্ছে এরকম, IZ সমান সমান IX প্লাস IY। এটা সমান সমান কিন্তু স্যার হোয়াট ইজ দিস? জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। কার? কার? ওই 2D বস্তু। কার? ওই 2D বস্তু। কার? ওই 2D বস্তু। 2Dর জন্য প্রযোজ্য না? আর এটা হচ্ছে সমান লম্বক উপপাদ্য, এটাই সেটা। তাহলে কার 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 জড়তা ভ্রামক? জেড অক্ষের সাপেক্ষে কার? 2D বস্তুর জড়তা ভ্রামক। তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এটা স্যার। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সাপেক্ষে অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক। ভালো করে বুঝবা কিন্তু, এখন থেকে শুরু হয়ে গেল জড়তার ভ্রামক, সুন্দর করে বুঝবা। আর এটা স্যার ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। কার? কার? 2D বস্তু, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। প্রশ্ন আসলো কি স্যার এটা কি আমি এটা লিখতে পারবো? কোনটা? IX সমান সমান IY প্লাস IZ। স্যার একে কি লিখতে পারবো? প্লাস IZ কে লিখতে পারবো কি? আবার প্রশ্ন আসলো যে স্যার আমি কি এটা লিখতে পারবো? IY সমান সমান IX প্লাস IZ। কি মনে হচ্ছে? একদল কয় না, একদল কয় যাবে। আমি বলবো অ্যাপ্লাই করা যাবে, তবে তোমার বেসিক থাকতে হবে টনটনা, না হলে অ্যাপ্লাই করতে যায় না। যদি বেসিক টনটনা হয় তাহলে অ্যাপ্লাই করতে যাও, আর বেসিক যদি দুর্বল হয় তাহলে অ্যাপ্লাই করতে যায় না। ভাই স্যার বুঝলাম না তো ট্যানটেনা টনটনা কি? টনটনা মানে হলো এক্স অক্ষের সাপেক্ষে যে জড়তা ভ্রামকটা বের করব, সেই এক্স অক্ষটা 2D বস্তুর সাথে থাকবে লেফটে। হোয়াট ইজ লেফটে? সেটা তো তোমাকে বুঝাবো। 2D বস্তুর সাথে ওয়াই অক্ষ থাকতে হবে লেফটে, লেফটে। 2D বস্তু জেড অক্ষের সাথে থাকবে ছেদ করে।
সেট করে, আর অন্য দুটি অর্থাৎ সমান চিহ্নের এ পাশে থাকবি সেট করে, ও পাশে থাকবি লেফটে। যদি টুডি বস্তুর সাথে জেড অক্ষর লেফটে থাকে, এক ওয়াই অক্ষর লেফটে থাকে, আর এটা যদি সেট করে থাকে, তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি টুডি বস্তুর সাথে এই জেড অক্ষর লেফটে থাকে এবং এ এক্স অক্ষর যদি লেফটে থাকে আর এটা যদি সেট করে থাকে, তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝিনি স্যার, এটা তো তোমাকে বুঝাবো। কেমন কেবল শুরু হয়ে গেছে জড়তা ভ্রামক, এর আগে তো ইন্ট্রো চললো। দিস ইজ এক্স, সাপোজ দিস ইজ ওয়াই, এটা জেড। সাপোজ আমি তো এক্স ওয়াই জেড চেঞ্জও করতে পারি, একটু পরে চেঞ্জও করবো, তাহলে এক্স, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে বুঝাবো। এটা ওয়াই, এটা আমার জেড। এই বস্তু কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? এক্স অক্ষের সাপেক্ষে। যদি এই বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা যদি আমি জানি, তার মানে আই এক্স যদি আমি জানি, স্যার আই এক্স কেমনি জানবো? আমি জানাবো। কবে জানাবেন? এই উপপাদ্য যদি শেষ হলে। তাহলে এটা যদি আমি জানি, কেমনি জানবো? আমি জানাবো। কখন? উপপাদ্য যদি শেষ হলে। যদি আমি এটা জানি, আর যদি এটা যদি আমি জানি, দেখো তো এটা কিভাবে আছে জানো? লেফটে। তাহলে যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানি, যদি আমি ওয়াই এর সাপেক্ষে জড়তা ভ্রামক যদি জানি, তাহলে এটার আমি জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে সেটা বের করতে পারবো। বুঝা গেছে? তাহলে এটা যদি এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমি জানি, এটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমি জানি, তাহলে এটা জেড অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন হবে এটা আমি জানতে পারবো। কিভাবে? এই সূত্রের মাধ্যমে। তাহলে বলো দেখি এখন এই সূত্রটার নাম কি হবে? এবার চেঞ্জ করে দেবো। এবং আমরা এই জন্য এই যে চেঞ্জমেন্ট করার জন্য আমরা ভেক্টর পড়াতে প্রথমে কি পড়াই? প্রথম দিনে একবার ডাইরেক্ট, যেদিন প্রথম দিন তোমরা কেবল ইন্টারমিডিয়েট উঠছো, ভেক্টর পড়তে আসছো, প্রথম দিন আমরা কি পড়াই? আমরা প্রথম দিন পড়ে অক্ষ নির্ণয়, কিভাবে এক্স ওয়াই জেড অক্ষ নির্ণয় করতে হয়। তা আজকে আমরা দেখাচ্ছি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, জেড কোনটা হবে? আমার এক্স থেকে ওয়াই দিকে হাত ঘুরাবো, এটা এক্স ওয়াই প্লেন, এক্স থেকে ওয়াই দিকে আমি হাত ঘুরাবো, থামটা নির্দেশ করবে জেড, তাহলে এটা আমার জেড হবে। তাহলে এক্স, এটা ওয়াই যদি হয় তাহলে এটা আমার হবে জেড, বাইরের দিকে। এটা আমাদের কি হবে বাবা? জেড। তাহলে এক্স, এটা ওয়াই, জেড কোনটা? এটা। তাহলে এটা কি? জেড, এটা ওয়াই, এটা এক্স। জেড এর সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা কেমন হবে আমি দেখতে চাই, এর সাপেক্ষে কেমন ঘুরতে চাই, এর প্রবণতা কেমন, এটা যদি আমি দেখতে চাই, তাহলে দেখো সেট করছে কে? জেড। লেফটে আছে কে? এক্স আর ওয়াই। তখন আমি কোন সূত্র ভালাবো? এরকম যদি আমি চিন্তা করি তাহলে এই এখন কোন সূত্র ভালাবো? আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ আমি যদি এটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে, থিঙ্ক অ্যাবাউট ইট, এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ এর ভিতর দিয়ে এক্স অক্ষ, তাহলে কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? এক্স অক্ষ। বলো দেখি, বলো কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? এটা কি অক্ষ? তাহলে কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? কোন অক্ষের সাপেক্ষে? বলো দেখি এখন কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? জেড। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা যদি জানি এই টুডি বস্তুর, ওয়াই এর সাপেক্ষে যদি ঘূর্ণন প্রবণতা আমি জানি টুডি বস্তুর, তাহলে জেড এর সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা অর্থাৎ এই দিকে ঘোরার প্রবণতা কেমন হবে সেটা আমি বের করতে পারবো। কোন সূত্রের মাধ্যমে? লম্ব অক্ষ উপপাদ্যের মাধ্যমে। বলো দেখি এখন সূত্রটা কি হবে? এর নাম কি? বলো দেখি এখন সূত্রের নাম কি হবে? আই এক্স। বোঝনি? সেট করছে কে? আই এক্স। তাহলে আই এক্স সমান ওয়াই আর জেড লেফটে আছে, কিন্তু লেফটে মানে এই যে পড়ে আছে, লেফটে আছে, এই যে লেফটে আছে। তাহলে রবি আই এক্স সমান আই ওয়াই প্লাস আই জেড। এটা কেমন হবে? আই ওয়াই সমান। এবার কিন্তু যে দুটো লেফটে আছে, বুঝিস না কে? সমান চিহ্ন পাশে থাকবি লেফটে, আর পাশে থাকবি সেট করে। তাহলে কে সেট করছে? এটা ওয়াই ধরছি, তাহলে ওয়াই কে সেট করছে, তাহলে আই ওয়াই সমান আই এক্স প্লাস আই জেড। তোমাকে ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছো? সুন্দর স্যার, বুঝতে পারছি স্যার। এবার কথা আছে, তাহলে এখন কি সিনেমা কি চললো? যে যদি আমি কোনো বস্তুর, কি বস্তুর, সে বস্তু তো যেন তেন বস্তু না, টুডি বস্তু, যদি টুডি বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানি, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানি, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমি বের করতে পারবো। তবে জেড অক্ষে থাকতে হবে সেট করে, আর এক্স আর ওয়াই থাকতে হবে লেফটে। তাহলে আমরা দ্রুত গতিতে এই ডেটাটা তুমি তুলে নিবা এবং আমরা এখানে লিখবো এক্স ও ওয়াই যদি টুডি বস্তুর, লিখে নাও দ্রুত, আগে ওটা লেখো তারপর নিচে এটা লেখো, টুডি বস্তুর
এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি, জড়তার ভ্রামক আমি জানি, যদি জড়তার ভ্রামক জানি, সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, তাহলে যদি 2D বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, তবে ওই বস্তুর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে তাহা এই উপপাদ্যের মাধ্যমে বের করতে পারবো। এই উপপাদ্যের মাধ্যমে বের করতে পারবো। যদি এই যে যা বুঝাইছি সেটা লিখে রাখছি, যদি 2D বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, তবে ওই বস্তুর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে তা এই উপপাদ্যের মাধ্যমে বের করতে পারবো। এটিকার ওলে লেখা যায় লেফটে, ওটি তো লিখছি লেফটে, তাহলে এটি থেকে লিঙ্কে করে লিখলাম। তোমার তো বোঝা লাগবে, এই যে দুই অক্ষের সাপেক্ষে যেটা কসে এক্স আর ওয়াই, এই দুই অবশ্যই থাকবে লেফটে, আর এই যে জেড অক্ষের সাপেক্ষে যেটা বের করবো এটা থাকবে কি সেট করে। এটা কি সবটি বলা যায়? তাহলে এটা হচ্ছে মূল টেইলার। শেষ। যদি বাই চান্স তোমার ডিফারেন্সিয়েশন একটু সমস্যা থাকে, প্রমাণ করা যদি না বুঝতে পারো ইত্যাদিতে যদি হয়, তাহলে কিন্তু এই যে এইটাই তোমার সঙ্গী সাথী, এই পার্টটা লেফটে টেপটে এই যে সেট করে হ্যান যা যা বুঝালাম এটা তোমার সঙ্গী সাথী। এটা হলে তুমি সমস্ত জায়গাতে 2D জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা। তুমি খালি বেসিকটা ঠিক থাকা লাগবে, যে কোনটা লেফট আছে, কোনটা কি আছে, কোনটা এ করে আছে, কোনটা সেট করে আছে, এটা তোমার খালি বোঝা লাগবে। আর এখানে ঝামেলা আছে, এটি যখন বলছি আমি 2D বস্তুর জন্য প্রযোজ্য, ব্যাককল কি কয় বসে থাকে ঠান্ডা মাথায়, কি কয় হ্যাঁ কি এটি না এক্স ওয়াই আমার জেড আছে, আমার 2D কে লাগছে। এ ভাই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ওয়াই সাপেক্ষে জড়তার ভ্রামক, জেড এর সাপেক্ষে জড়তার ভ্রামক, কিন্তু বস্তু আমার 2D। এটা দেখেই কয় এ ভাই জড়তার ভ্রামক বাবা, কিন্তু বস্তুটা আমার কি হতে হবে, এটা সূত্র, এটা জড়তার ভ্রামক। একটু আগে তোমাকে বললাম এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানলে জেড এর সাপেক্ষে চারদিকে তো ঘুরাই দেখালাম, কিন্তু বস্তুটা আমার কি দিছিল, এই বস্তুটা আমার কি দিছিল 2D ছিল, তাই তো? তাহলে আমরা কি বিষয়দের সামনের দিকে আগাই প্রমাণের জন্য? ওকে স্যার আগান। আমি কি সুন্দর করে এখানে মাঝখানে ধরছি, হয়তো কোনো একটা বাচ্চার এখানে এই মাঝখানে ধরাতে চিন্তা করছে বসে থেকে, এটা ভর কেন্দ্র না, বসে চিন্তা করছে মাঝখানে ধরছে, এটা তো ভর কেন্দ্র দেখিচ্ছি, মাঝখানে ভর কেন্দ্র থাকে। হয়তো বাচ্চা মনে করি কেন ভর কেন্দ্র কথা আসবে কেন, কারণ সমান্তরাল লক্ষ্য উপপাদ্য আমরা যখন পড়াতে যাব তখন দেখবো একটা অক্ষ চলে যায় ভর কেন্দ্র দিয়ে, যাতেই হবে সমান্তরাল অক্ষের উপপাদ্যের এটা মূল থিম, একটা অক্ষ যাবে কি দিয়ে ভর কেন্দ্র দিয়ে। তো সমান্তরাল লক্ষ্য উপপাদ্য কিন্তু এটা কিন্তু লম্ব পারপেন্ডিকুলার, আর ওটা কিন্তু প্যারালাল। তো প্যারালালে যেটা একটা অক্ষ ভর কেন্দ্র দিয়ে যায়, ওর মাথায় সেট করে যায়, এটাও বুঝি ভর কেন্দ্র দিয়েও যেতে হবে। মস্ত বড় একটা ভুল ডিসিশন, এই জন্য আমি সেট করছি আর একটা। এরকম হলেও আমি জানতে চাচ্ছি এই জায়গাতে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন। তাহলে এই বস্তুর আমার কি জানা লাগবে, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ওয়াই এর সাপেক্ষে কত, তাহলে আমি বুঝতে পারবো এখানে জেড এর সাপেক্ষে কত হবে আর ঘোরার প্রবণতা কেমন হবে। কুড়ে গেল, আরে এয়ার এর ফিকশন আর কি এরকম কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো। তবে জেনে অত্যন্ত উপকৃত হবা। এখানে তোমাদের অবশ্যই আমি এটা দেবো, আমি জানি এই সময় ভুল করবা, কিন্তু করো, এই ভুল করাটা একটা ওয়ান কাইন্ড অফ শিক্ষা। বলো তো এখানকার জড়তার ভ্রামক বেশি, ভুল করবে বলছি তো এখন যেটা মনে হবে তার উল্টোটা করবি, এটা তো স্বাভাবিক। বাচ্চারা কি এত ইয়ে নাকি আমক নাকি? বলো তো এখানকারটা বেশি নাকি ভেতরেরটা বেশি? এই করলাম না,
অন্য ব্যাচ হলে এটা না করে দিলে কি করতো জানো, যে এটাই বেশি, এটাই বেশি, তাই করতো। যেমন সর্বশক ব্যাচে বলছে, আমি একটু সতর্কবার্তা দিছি যে যেটা মনে হয় তখন মনে করছে কেন যেটা উল্টা মনে হবি ওটাই করে দেবো। কত ট্যালেন্ট বাচ্চারা, চিন্তা করা যায়, এলে মঙ্গল করে বেড়াতে পারবি সবগুলা। এটা কিন্তু বেশি, কিন্তু আমরা সেটা প্রমাণ করবো কিন্তু ভিতরের দিকে যায়, কিন্তু এটা কিন্তু বেশি ওটার তুলনায়। ওটা ফুরফুর করে ঘরে, ফুরফুর করে ঘুরলে তো জ্বর তো কম, আর যেমন ফুরফুর করে ঘুরছিল, আর ঘুরবেরি যাচ্ছিল না, এদের ঘুরবেরি যায় না, ঘুরবেরি যায় না, এর জ্বর তো মামক বেশি, আর এর সবকে জ্বর তো মামক কম। এলে আমরা ভিতরে প্রমাণও করবো যে অক্ষের সাপেক্ষে কত, ওই অক্ষের সাপেক্ষে কত। এই জন্যই তো তোমাকে প্রিপেয়ার করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। চলো আমরা কথা কম বলি, আমরা এখন সামনের দিকে যাই। এটার জন্য একটা ডেমো আঁকাবো আমরা, বেশি লাইন না কিন্তু কয়েকটা লাইন, 3-4টা কি মনে মনে লাইন। এটা আমার একটা টুডি বস্তু, যেহেতু সব জায়গাতে এই সূত্র অ্যাপ্লাই করা যায়, কোনা কানি চিপা চাপি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। টুডির সে টুডির কোনা অ্যাপ্লাই করতে পারবা, এই কোনা তো ওই কোনা, মাঝখানে এই সাইডে সুইডে সব জায়গাতেই এই সূত্রটা অ্যাপ্লাই করা। ভর কেন্দ্র দিয়ে যাওয়া নেসেসারি, মানে যে রক্ষ যে ভর কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে, নট নেসেসারি, তবে গেলে ফালাতেও পারবা। তাহলে বাবা এটা আমার একটা টুডি শেপ, বৃত্ত টুডি না, তাহলে পুরুত্ব নাই, খালি ইঙ্কা আছে, ইঙ্কা আছে, তাহলে এটা কি টুডি না? বৃত্ত কি টুডি না? তাহলে বৃত্ত একা একা বৃত্ত, তাহলে এটা বাবা টুডি। এমন তো অবস্থায় আমি এখানে নেব না, বইয়ের সম্মত এখানে নিছে, আমি এখানে নেব না, সাইডে নেব, যাতে তোমার মনে থাকে যে ওটা ভর কেন্দ্র না গেলেও যাচ্ছে। এটা আমার এক্স, এটা আমার জেড, সরি ওয়াই, চি 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 আর চি 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 আর সি 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 সি, আবেগে হয়ে গেল এরকম। এটা বাবা, এটা আমার কি বাবা, এটা আমার ওয়াই। তাহলে এটা আমার কি বাবা, এটা আমার ওয়াই, ভালো করে খেয়াল করো, এটা আমার ওয়াই। ছি 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 ছি। ওকে ওকে ওকে, সুন্দর 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 সুন্দর, ওকে সুন্দর হয়েছে, মানে লাও মানে লাও। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, আর এর ভিতর দিয়ে গেছে হচ্ছে এ বরাবর জেড, এ বরাবর গেছে জেড। তো বাবু এটা একটা টুডি শেপ, তার মধ্যে এখানে ভর আছে, এখানে আছে, এখানে ছোট ভর, এখানে ছোট ভর, ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে না, প্রত্যেকটা জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে না, এই শেপের প্রত্যেকটা জায়গায় কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে না। এটি ডিএম, এটি ডিএম, দেখুন এটা পড়াইছি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম 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 ভর আছে না, তো ক্ষুদ্র ভরের নাম আমি লিখেছি ডিএম, ডিএম ক্ষুদ্র ভর। তাহলে বাবু এখান থেকে আমি একটা ক্ষুদ্র ভর কনসিডার করে নিচ্ছি, এখান থেকে হালকা একটু ভর, মনোযোগ দিও। এই ক্ষুদ্র ভরের নাম কি বাবা, ডিএম। এই ডিএম এর এই এক্স অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব। এই ডিএম এর এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার সাথে লম্ব দূরত্ব, ওয়াই এর সাথে। এটা কার সাথে 90 ডিগ্রি কোণ করছে, এক্স এর সাথে। তাহলে এই দূরত্বখানে যেহেতু ওয়াই অক্ষের দিকে গেছে তাই এটার নাম নিলাম ছোট হাতের ওয়াই, আর এই দূরত্ব যেহেতু এক্স এর দিকে চলে গেছে তাই এটার নাম নিলাম এক্স। তাহলে বলো এক্স অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব কত, ওয়াই। ওয়াই রে ভাই, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই, ওয়াই অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব কত, ডিএম এর ডিএম এর ডিএম এর এক্স, আর জেড অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব হচ্ছে এইটা, যার নাম দিলাম আর। কি নাম দিলেন, আর। যারা দাবি করবা বুঝিনি তাদের এখান থেকে 2 মিনিট বুঝালে কোনো আমার আপত্তি নাই। এটা আমার জেড, এই যে ওপর নিচ বরাবর গেছে, এই যে শেপটা এরকম, এই যে এরকম শেপটা, তাহলে ওপর নিচ বরাবর গেছে, এটা আমার জেড, এটা আমার জেড। তাহলে এটা হোয়াট ইজ দিস, এটা কি আমার এক্স, এটা আমার কি ওয়াই। তাহলে এই যে এক্স অক্ষ থেকে এটা লম্ব দূরত্ব, এর নাম কি দিছি ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, এর নাম কি এক্স। আর এই যে জেড অক্ষ দেখতে পাচ্ছ, এই যে জেড অক্ষ, তার থেকে এই যে দেখো এটা কত ডিগ্রি কোণ, 90। তাহলে এটা হচ্ছে জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব। বলো এক্স অক্ষ থেকে লম্ব দূরত্বের নাম কি ওয়াই, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বের নাম কি এক্স। এই যে এটি ডিএম আছে, ডিএম আছে এটি। তাহলে এবার খেয়াল করে দেখো এটা ওয়াই অক্ষ থেকে জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব কি হবে, আর। খেয়াল করছো, সব ওকে আছে তো। আমি হ্যাঁ হ্যাঁ, ডিএম কোথায়, কতগুলো জিনিস খেয়াল করবা। নাম্বার 1, কারণ এটা আমার লাস্ট টপিক, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এটা আমার লাস্ট টপিক। কারণ আমি চাই না দুটো অক্ষর উপপাদ্য একসাথে ফালায় গোজা, মানে একেবারে এলোমেলো করে ফালাতে। এটা আমার লাস্ট টপিক, ভালো করে বোঝো। আমি যদি এটাকে ইঙ্কে করি, বলো তো ডিএমটা কোন অক্ষের সাপেক্ষে ঘোরার পায়তারা করছে, ইঙ্কে করলে, হ্যাঁ এটা কি ওয়াই, ইঙ্কে করলে কোন অক্ষের সাপেক্ষে, তাই না।
আমি ইনকে করি কোন অক্ষের সাপেক্ষে কে কে ডিএম ডিএম তোমার টানকাল ডিএম কে ডিএম কোন অক্ষের সাপেক্ষে ওমা এবার বাহ 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 ডিএম কোথায় আছে জানো তো কোথায় ডিএম আচ্ছা আমি যখন ইনকে করব ডিএম যখন পোল্টি মারিছে কার সাপেক্ষে এখানে প্রত্যেকটা ডিএম এখানকার ডিএম এখানকার ডিএম এখানকার প্রত্যেকটা ডিএমই কোন অক্ষের সাপেক্ষে পোল্টি মারার চেষ্টা করেছে এক্স অক্ষের সাপেক্ষে প্রত্যেকটা ডিএমই কিন্তু প্রত্যেকটা ডিএম এখানে অসংখ্য ডিএম আছে প্রত্যেকটা ইনকে ঘুরেলে প্রত্যেকটা ডিএম কার সাপেক্ষে ঘুরছে এই স্যার আমি ইনকে করলে প্রত্যেকটা ডিএম কার সাপেক্ষে ঘুরছে সাবাস সাবাস প্রত্যেকটা ডিএম কিন্তু আর আমি যদি ইনকে করে প্রত্যেকটা ডিএম কার সাপেক্ষে ঘুরছে আমরা এই বিষয়টা একটু হাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো দেখো একটু ডিএম কোথায় আছে বলো দেখছো তো কোথায় আছে এটাকে খুলে নিলে কি বুঝা পারবা ডিএম কোথায় আছে বা কোথায় ছিল বুঝতে পারো তো কারণ এটা থাকলে তো আমি ঘোরাঘুরি বুঝাতে পারবো না কোথায় আছে আমি একটু দেখলেই তুমি দেখছো তো কোথায় ছিল ডিএম এই জায়গাতে দেখছো নাকি এখানে ডিএম ছিল না হ্যাঁ কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে এক্স ডিএম কিন্তু এখানে এখানে ছিল কিন্তু ছিল না এখানে সাবাস সাবাস এটা ডিএম কিন্তু এখানে কোন অক্ষ ডিএম কিন্তু এখানে ডিএম কিন্তু এখানে কোন অক্ষের সাপেক্ষে কোন অক্ষের সাপেক্ষে তোমার কি বুঝতে পারছো বিষয়টা ডিএম এখানে প্রত্যেকটা ডিএমই কিন্তু এরকম অ্যাটিটিউড করবে প্রত্যেকটা ডিএম এই পাতার উপরে যতগুলো ডিএম ছিল ওই যে খাতার পাতার উপরে মানে ওই টুডি বস্তুর উপরে যত ডিএম ছিল সবাই কিন্তু কে করবি বলো কোন অক্ষের সাপেক্ষে ডিএম এটি এর থেকে কিন্তু হাত ঘুরাবো আমি অন্য জায়গা থেকে নিয়ে যাবো এর থেকে হাত ঘুরাবো এটি ডিএম এর থেকে হাত ঘুরাবো এর থেকে হাত ঘুরাবো ডিএম এখানে এর থেকে হাত ঘুরাবো এর থেকেই কোনো জায়গা যাবো না আমি কোন অক্ষের সাপেক্ষে জেড এরকম কিন্তু প্রত্যেকটা এর অঙ্গ প্রত্যঙ্গ কার টুডি বস্তুর প্রত্যেকটা ব্যবহার করবে কোনো সমস্যা তাহলে বলো এই এই বলো বলো এই ডিএম এ এই দূরত্ব কি সাবাস এই দূরত্ব সাবাস এই দূরত্ব সাবাস তাহলে বলো সবাই সবাই এভরিবডি এভরিবডি এটি ডিএম হ্যাঁ হ্যাঁ ঘোরার প্রবণতা কত হ্যাঁ ডিএম ওয়াই স্কয়ার লা 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 কত রে ওয়াই না ডিএম এর ওয়াই এক্স অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কত হবে এই দূরত্ব কত ওয়াই তাহলে ডিএম সাবাস এই ডিএম এর এক ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কত হবে ডিএম এক্স স্কয়ার এই ডিএম এর হ্যাঁ জেড অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কত হবে ডিএম বুঝছো নাকি বুঝুন সবাই ডিএম ওয়াই স্কয়ার ডিএম এক্স স্কয়ার ডিএম আর স্কয়ার বুঝা গেছে তো কাম কিন্তু শেষ হ্যাঁ হ্যাঁ খেয়াল করো বাবা খেয়াল করো আরেকটা কথা খেয়াল করো তাহলে বলো দেখি হ্যাঁ কি কি বলবো দাঁড়াও তাকাও এদিকে ডিএম এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আচ্ছা ডিএম কি ক্ষুদ্র দূরত্ব না ক্ষুদ্র বর্ণ হাসো কেন ডিএম কি ক্ষুদ্র বর্ণ না ছোট বর্ণ না ডিএম ছোট বর্ণ না তাহলে জড়তা ভ্রামক আমি কি পাবো ছোট কারণ গুণ হয়ে আছে তো জড়তা ভ্রামক আমার কি হবে ছোট হবে তাই ছোট জড়তা ভ্রামক ডি কোন অক্ষের সাপেক্ষে তাহলে নাম দেওয়া ছোট জড়তা ভ্রামক ডি আই এক্স সমান সমান হচ্ছে কত ডিএম ওয়াই এর উপরে স্কয়ার এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব কত ওয়াই লম্ব দূরত্ব ডিএম এর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছোট জড়তার ভ্রামক ডিআই ওয়াই সমান সমান ডিএম এক্স স্কয়ার ডিএম এক্স স্কয়ার ডিএম এর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে ডি আই জেড শাবাশ ডিএম জেড এর উপরে ইসি রে আর উপরে স্কয়ার এটা এক নম্বর সমীকরণ এই ছেলে কি করো তিনটা লাইনের লোভ সামলাতে পারছো না এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ এক লাইন লিখলে তো বাদ বাকি গুলো তুমি তো খালি কমা দিয়ে চলে যাবা 3 লাইনের লোভ এক লাইনের লোভ সামলাতে পারতেছো না এবার খেয়াল করো 1 আর 2 যোগ করতে চাই এই জেড কিভাবে আছে জেড কিভাবে আছে হাট সেট করে রাইট এক্স কিভাবে আছে লেফটে ওয়াই কিভাবে আছে লেফটে আর জেড কিভাবে আছে সেট করে আর টুডি বস্তুটা আছে কোন তলে এই তলে তাহলে এটা হচ্ছে টুডি বস্তু এই তলের উপরে আছে এক্স আছে ইনকে করে লেফটে
ওয়াই আছে লেফটে আর জেড আছে কিভাবে, দেখি সমীকরণটা কেমন আসে। এবার এটা বুঝলে তো অন্যগুলোও বুঝবা। তাহলে এবার করবে 1+2 থেকে পাই, স্যার 1+2 থেকে, খেয়াল করো, ডি আই এক্স যোগ ডি আই ওয়াই, দূরে যোগ করেছি, তাহলে এটা থাকবে ডিএম, এটা থাকবে ডিএম। খেয়াল করো, তাহলে আমি লিখবো দুটো ডিএম এর জন্য একটা ডিএম, ভাই যোগ করেছি না, তাহলে এটা যোগ, এটা মানে কমন নেবো, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরামসে আরামসে। খেয়াল করো, এটা যদি এক্স হয় এটা কত ভাই এক্স, তাহলে এটা 90 ডিগ্রি, কারণ এটা লম্ব দূরত্ব ছিল, তাহলে এই কোনটা কত ডিগ্রি 90, তাহলে এটার নাম কি, এই তারা কোন দিকে তাকাইছো, এটা কি অতিভুজ, কোন দিকে তাকাইছো, এটা কি অতিভুজ, তাহলে আমি কি লিখতে পারি না আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে আর স্কোয়ার সমান সমান কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে শারীরিক কি আছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এদিকে আমি কি লিখতে পারি ডি আই এক্স ডি আই ওয়াই সমান সমান ডি এম, এটার মানে হলো আর এর উপর স্কোয়ার। এবার খেয়াল করো, এই আর এর উপর স্কোয়ার, খেয়াল করো এটা মানে আমি কি বলবো ডি এম আর স্কোয়ার মানে কি ডি আই জেড, তার মানে কি পেলাম ডি আই এক্স একটা ডিএম এর জন্য প্লাস ওই একটা ডিএম এর কয় জনের, একজনের, ওটাই তো হাত ঘুরে ঘুরে দেখালাম তোমাকে, তাহলে একজনের জন্য, তাহলে একজনের জন্য হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটা ডিএম এর, ওই একটা ডিএম এর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ওই একটা ডিএম এর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ডিআই জেড। কিন্তু আমি তো স্যার একটা একটা চাই না, আমি এখানকার ডিএম এর জন্য চাই, এখানকার ডিএম এর জন্য চাই, এখানকার ডিএম এর জন্য চাই, এখানে ডিএম এর জন্য চাই, এখানকার ডিএম এর জন্য চাই, এখানকার, তাহলে প্রত্যেকটা ডিএম ডিএম যোগ করে দিতে চাইলে প্রত্যেকটা জন্য চাইলে আমাকে করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে এটি মানে আমি ইন্টিগ্রেশন পুরো বডির জন্য যদি চাই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এটা চলে আসবে পুরা বডির জন্য, তাহলে এটা হচ্ছে পুরা বডির এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স, পুরা বডির ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ওয়াই, পুরা বডির জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জেড। আর এটাই তো থাকে সেট করে, এটাই তো থাকে সেট করে, যদি এখানে সেট অন্য কিছু এক্স কে সেট করতাম তাহলে আমার অন্য সম্পর্ক আসতো, অর্থাৎ এক্সটা থাকবে কোথায় সাইডে, যদি আমি ওয়াই কে সেট করে ঘটনাগুলো ঘটাতাম তাহলে ওয়াই আসতো কোথায় আমার সাইডে, তার মানে এটা কি হচ্ছে আই জেড সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই, পুরা 2D বস্তুর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান সমান এক্স অক্ষের সাপেক্ষে পুরা 2D বস্তুর জড়তার ভ্রামক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তবে এক্স অক্ষ কিভাবে থাকবে লেফটে, ওয়াই অক্ষ কিভাবে থাকবে লেফটে, জেড অক্ষ কিভাবে থাকবে সেট করে, দ্রুত তোলো।